বিয়ের আসর থেকে অবন্তীকে তুলে আনার পর অনেক যখন রুমে ঢোকে তখনই মেয়েটা বলে, ওই ছেলে দূরে কেন দাঁড়িয়েছে? কাছে আসুন। অনেক শখ না বিয়ে করার? সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? লোভ লাগে? ছেলেটা একটা শয়তান, লুচ্চা, হারামি হয়। মেয়ে দেখলেই কাছে ঘেঁষতে ইচ্ছে করে ওদের। বজ্জাত ফাজিল ছেলের দল। অনেক হকচকিয়ে যায়। সে ভাবতেও পারেনি যে মেয়েটি এত দ্রুত আক্রমণ শুরু করবে। অনেক নিজের শার্টের কলারটা একটু ঢিলে করে দিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, দেখুন মিস, আপনি একদম বাজে কথা বলবেন না। সব ছেলেই খারাপ হয় না। পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক কিছু করে। আমার উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না। অবন্তী হাসিতে ফেটে পড়ে। তবে সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল তাচ্ছিল্য। তো কি হয়? ছেলেরা কি ধোয়া তুলসী পাতা হয় নাকি? আইসে রে আমার পবিত্র পাপি। যান, দূরে গিয়ে মরেন। সামনে আসছেন কেন? আপনার মতো ছেলেদের আমি চিনে ফেলেছি, বুঝেছেন? বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে এনে, আচ্ছা, তুলে আনার হিম্মতটা পান কোথায় আপনারা? হ্যাঁ, তারপরে ওর সাথে যা ইচ্ছে তাই করবেন ভাবছেন? অনেকে এবার একটু রেগে যায়। সে অবন্তীর দিকে এক পা এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, অপমান করবেন না। ছেলেরা আছে বলেই মেয়েদের বিপদে সবসময় আমরা এগিয়ে যাই। আর মেয়েরা বিপদে পড়লে কেবল ভয়ে ভ্যাবা করে কেঁদে থাকে। মেয়েরা তো সামান্য তেলাপোকা বা মাকড়সা দেখেই হিসি করে দেবার মতো উপক্রম হয়, আসছে ছেলেদের নামে বদনাম করতে। আপনাদের রক্ষা করতে গেলেও দোষ, আবার ভুল করলে তো আরও মস্ত বড় দোষ। অবন্তী এবার বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায়। সে অনেকের চেয়ে 1 বছরের সিনিয়র, আর তার ব্যক্তিত্বে সেই তেজ স্পষ্ট ফুটে উঠেছে। সে অনেকের চোখের দিকে চোখ রেখে বলে, আপনি কি নিজেকে খুব ভদ্র মনে করেন? আপনি হলেন সব চাইতে অভদ্র একটা ছেলে। লজ্জা করে না এভাবে একটা মেয়েকে তুলে এনে শকুনের মতো আমার দিকে তাকিয়ে থাকতে? আবার বলছেন ভদ্র? আর আমাকে দেখলেই আমি তেলাপোকা থেকে ভয় পাই? হ্যাঁ, আসেন কাছে দেখি, দুঘা লাগিয়ে দিই। কার হাতে জোর বেশি তখন টের পাবেন। বয়সে ছোট হয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না একদম। অনেকের দিকে এগোতে লাগে। সে একটা বাঁকা হাসি দিয়ে অবন্তীর আরও কাছে চলে যায়। সে বলে, ওরে আমার মার্শাল আর্ট জানা মেয়ে রে, একটু হাত পেঁচিয়ে পেছন থেকে যদি জড়িয়ে ধরি তখন তো আপনি ভয়ে আর অভিমানে একদম দুর্বল হয়ে কাঁপতে থাকবেন। এরপর যদি একটা চুমো দিই তখন তো আর আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আপনি নিজেই আমার বুকের উপরে হেলে পড়বেন। আসলে ছেলেরা নয়, বলুন মেয়েরা লিচ্চা হয়। তারা সুযোগেই থাকে কখন ব্যাটা মানুষ তাকে ছোবে, আর সে ওটার ফায়দা নেবে। সুযোগ সন্ধানী মহিলা কোথাকার। অনেকের এই কথাগুলো শেষ হতেই অবন্তীর রাগে জ্ঞান হারাবার দশা হয়। সে হাতের কাছে থাকা একটা বালিশ তুলে নিয়ে সজোরে অনেকের দিকে ছুঁড়ে মারে। অনেক বেশ চনমনে ভঙ্গিতে এক হাতে বালিশটা ক্যাচ করে নেয় এবং একটা বিজয়ীর হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। অবন্তীর রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার হিজাবটা কিছুটা অগোছালো হয়ে গেছে। অনেক হাঁ করে তাকিয়ে আছে সামনে বসে থাকা সুন্দরী এই হিজাবি মেয়েটির দিকে। অবন্তীর বড় বড় চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। অনেক জানে সে যদি এখন বেশি কাছে যায় তবে সেই আগুনে সে একদম পুরো ছারখার হয়ে যাবে। তবুও সে একটা ভদ্রতার হাসি দেয়। অবন্তী আরও রেগে চিৎকার করে বলে, আপনার সাহস দেখে না সত্যি অবাক হয়ে যাচ্ছে মিস্টার অনি। একটা মেয়েকে বিয়ে বাড়ি থেকে তার রুম থেকে এভাবে তুলে আনলেন কিভাবে? আপনার তো সরাসরি ফাঁসিতে ঝোলানো উচিত। আপনি জানেন আপনি কি অপরাধ করেছেন? কেন রে বাবা, আপনার সাথে কি আমি খারাপ কিছু করেছি? শুধু ফুল করে ফুলগুলো তুলে আনছে। পরিস্থিতি এমন ছিল যে আপনাকে ছাড়া অন্য কাকে নেওয়ার উপায় ছিল না। আর আপনি যদি নকল মাল হতেন তো কি আমি আপনাকে কষ্ট করে তুলে আনতাম? মাল শব্দটা শোনার মাত্রই অবন্তীর মাথায় রক্ত উঠে যায়। সে বিছানা থেকে লাফিয়ে উঠে বলে, মাল? এই তুই আমাকে কি বললি? আমি মাল? ছি, তোকে তো আমি একটু হলেও ভদ্র মনে করতাম, আর তুই কিনা আমাকে সরাসরি মাল বানিয়ে দিলি। দাঁড়া, তোকে আজকে আমি মেরেই ফেলবো। নানি, ও নানি, নানি, আপনার লাঠিটা দিয়ে যান তো। তোমার এই আদরের নাতের ছেলের পিঠে না আজকে যদি পিটিয়ে পাটির সাপটা পিঠা না বানাইছি তো আমার নামও অবন্তিনা। অনেক প্রমাদ গণে ওর নানি বাইরেই আছে। তিনি যদি লাঠি নিয়ে আসে তবে অনেকের পিঠের চামড়া আজ থাকবে না। অনেক দ্রুত দৌড়ে অবন্তীর কাছে যায়।
অবন্তী কিছু বুঝে ওঠার আগেই অনেক তার ডান হাত দিয়ে অবন্তীর মুখ চেপে ধরে, অন্য হাত দিয়ে অবন্তীর মাথাটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরে যাতে সে নড়াচড়া করতে না পারে। ওই থামেন থামেন, আপনাকে আমি ওই মাল বলিনি যে মাল আপনি মনে করছেন। আমি আসলে মাল বলতে জিনিসপত্রের কথা বোঝাইছি। আপনি কি এভাবে চেঁচিয়ে পুরো পাড়া মাথায় করবেন নাকি? আপনি আসার বেশি সময় পার হলো না আর এর মধ্যেই নানিকে ডাকা শুরু করে দিয়েছেন। একটু চুপ করুন প্লিজ। অবন্তী কথা বলতে পারছে না, অনেকের হাতের তালুর নিচে তার মুখ বন্দি। সে কেবল করে ছটফট করছে। অনেক হঠাৎ লক্ষ্য করে সে অবন্তীকে খুব নিবিড়ভাবে ধরে আছে। সে অবন্তীর মুখের দিকে তাকায়। এই প্রথম সে এত কাছ থেকে অবন্তীর চোখ দুটো দেখছে। কাজল কালো সেই চোখ দুটোতে এক অদ্ভুত মায়া আর জেদ মেশানো। অনেক যেন সেই চোখের গভীরে টুপ করে ডুবে যায়। তার হাতের বাঁধন আলগা হয়ে আসে, শরীরের সব শক্তি যেন নিমেষেই উবে যেতে শুরু করে। কিন্তু অবন্তী দমে যাবার পাত্রী নয়। সে সর্বশক্তি দিয়ে অনিককে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনেক টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে অবন্তী তার ডান হাত চালিয়ে দেয় অনিকের গালে। ঠাস করে একটা শব্দ হয় রুমে। অনেক গালে হাত দিয়ে হাঁ করে অবন্তীর দিকে তাকিয়ে থাকে। এই বেয়াদব ফাজিল লুচ্চা অসভ্য বাদর ছেলে, তোর এত বড় সাহস হয় কিভাবে? আমার গায়ে তুই হাত দিস, আমার মুখ চেপে ধরিস? বাদর ছেলে, তোকে আজ আমি যে কি করবো সেটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা বলে অবন্তী অনিকের দিকে এগিয়ে আসে। অনেক আত্মরক্ষার জন্য অবন্তীর দু হাত খপ করে ধরে ফেলে। অবন্তী হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। এই টানাটানিতেই দুজন ভারসাম্য হারায় এবং ধপ করে বিছানায় পড়ে যায়। অবন্তী নিচে পড়ে যায় আর অনেক সরাসরি তার গায়ের উপর পড়ে। ঠিক সেই মুহূর্তে অনেকের ঠোঁট দিয়ে লাগে অবন্তীর নরম ঠোঁটের উপর। যেন এক নিমেষে পুরো রুমে বিদ্যুৎ খেলে যায়। অনেক বিদ্যুতের মতো একটা শক খায় এবং তার শরীর জমে পাথর হয়ে যায়। অন্যদিকে অবন্তী, যে এতক্ষণ বাঘিনীর মতো লাফাচ্ছিল, সেও এই আকস্মিক ও অপ্রত্যাশিত স্পর্শে স্তব্ধ হয়ে যায়। তার চোখের পাতা স্থির হয়ে যায়, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। কয়েক সেকেন্ড পর অনেক নিজেকে সামলে নিয়ে একপাশে হেলে পড়ে। সে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজকে তার সাথে আসলে কি ঘটে গেল। এক ভুল বোঝাবুঝি থেকে শুরু করে এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, সবই যেন তার জীবনের এক ওলটপালট অধ্যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না কেন এমনটা হলো। চলুন তাহলে সবটা খুলে বলি। ফ্ল্যাশব্যাক। বিয়ের আসর থেকে নিজের প্রাক্তন প্রেমিকা নাতাশাকে তুলে নিয়ে এসেছে অনেক। দীর্ঘ 3 বছর নাতাশার সাথে তার গভীর সম্পর্ক ছিল, কিন্তু নাতাশা পালিয়ে বিয়ে করবে না বলে সম্পর্ক ছিন্ন করে অনেকের জীবন থেকে দূরে সরে যায়। এরই ভিতরে অনেক একটা চাকরি পায়। অনেক বারবার চাইছিল চাকরির সুবাদে এবার নাতাশাকে বিয়ে করে ফেলবে, কিন্তু কপাল খারাপ। যখন সে সব কিছুর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই ওর চাকরি চলে যায়। টানা 6 মাস চাকরি করার পর হঠাৎ অনেকের চাকরিটা চলে গিয়েছিল। চাকরি হারিয়ে অনেক দিশেহারা হয়ে পড়ে। হন্যে হয়ে নতুন কাজ খুঁজেছে সে। ঠিক সেই সময়ে নাতাশার বিয়ে ঠিক করে তার বাবা মা। নাতাশা বলেছিল, অনিক, মা বাবা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, এখন কি করব আমি? চলো আমরা পালিয়ে যাই নাতাশা। আপাতত তো চাকরি নেই, তবে জমানো টাকা দিয়ে কয়েক মাস চলে যাবে। এর মধ্যে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। পাগল তুমি অনিক, আমি পালাতে পারবো না। মা বাবার সম্মান কি ধুলোয় মিশিয়ে দেব? আর তোমার চাকরি নেই কেন? তোমার চাকরি বারবার চলে যায় কেন? আরে সেটা গেছে, যেতেই পারে। কোম্পানি লে অফ করেছে, সেখানে আমার কি দোষ? আমি তোমাকে অনেক ভালোবাসি নাতাশা, বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি মরেই যাব। এসব কিশোর বয়সী ছেলেদের মতো কথা বলো না তো অনিক। ভালোবাসলে আমার মা বাবাকে রাজি করাও, সম্মানের সাথে বিয়ের প্রস্তাব দাও। এভাবে কাপুরুষের মতো পালানোর কথা চিন্তা করো না। তুমি তো জানো তোমার বাবা মা আমাকে কোনোদিন মেনে নেবে না। এখন আমি বেকার শুনলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি কি একটু বুঝবে না আমার অবস্থা? বোঝার চেষ্টা তো অনেক করলাম অনিক, কিন্তু এই 3 বছর ধরে তোমার পেছনে আমি সময় নষ্ট করেছি। নাতাশা,
তুমি এমন করছো কেন? তুমি কি তবে আমাকে ভালোবাসোনি কোনো দিন, নাতাশা? ভালোবাসা দিয়ে পেট ভরে না অনেক। তোমার মতো ছন্নছাড়া বেকার ছেলের সাথে জীবন কাটানোর চেয়ে একা থাকাও ভালো। আমার বিয়ে এক বিশিষ্ট মুফতির সাথে ঠিক হয়েছে। তিনি অন্তত তোমার মতো অযোগ্য নন, তার একটা সামাজিক মর্যাদা আছে। নাতাশা, প্লিজ এমন বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্টের দায় আমার না। নিজের পায়ে দাঁড়ানোর মুরদ নেই আবার বড় বড় কথা। খবরদার, আর কোনোদিন আমার সামনে আসবে না তুমি। তোমাকে ঘৃণা করি আমি অনেক। আজ থেকে আমাদের সম্পর্ক সব শেষ। তোমার এই অভয় মুখ যেন আর কোনোদিনও দেখতে না হয় আমাকে। নাতাশা রাগে ফুঁসতে ফুঁসতে অনেকে যাচ্ছে তাই বলে অপমান করে। অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর নাতাশা ব্রেকআপ করে হনহনিয়ে ঝুলে যায়। আর অনেক পার্কের বেঞ্চে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। নাতাশা সবসময় চেয়েছে অনেক যেন তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু অনেক ভালো করেই জানে বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবেন না। প্রস্তাব পাঠানো হলে নাতাশার পরিবার সরাসরি তা প্রত্যাখ্যান করবেই। অনেক নাতাশাকে পালিয়ে যাওয়ার কথা বললেও নাতাশা রাজি হলো না। শেষ পর্যন্ত আজ নাতাশা নিজের সম্পর্কটা ভেঙেই দেয়। আজ নাতাশাকে বিয়ের আসর থেকে তুলে এনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে অনেক। ভাড়া করা গাড়িতে নাতাশাকে অজ্ঞান করে রাখা হয়েছে। নাতাশার পুরো শরীর বোরখা দিয়ে ঢাকা আর মুখ ঢাকা নেকাব দিয়ে। বিয়ের রাতে যখন অনেক বোরখা পরে নাতাশার রুমে ঢোকে তখন রুমে শুধু তাকেই বোরখা পরা অবস্থায় দেখতে পাই, অন্য কেউ পাশে নেই। তার চোখ দেখে অনেক নিশ্চিত হয় এটাই নাতাশা। বিয়ের দিন সাধারণত পাত্রী বেনারসি শাড়ি পরে থাকে, কিন্তু নাতাশার ক্ষেত্রে উল্টো ব্যাপার ঘটে। তার বিয়ে ঠিক হয় এক বিশিষ্ট মুফতি হাফেজের সাথে, যে কারণে কড়া পর্দার মধ্যে থাকতে হয়েছে তাকে। নাতাশার স্বপ্ন ছিল মুফতির সাথে সংসার করার, এই জন্যই সে অনেকেও হুজুর টাইপের মানুষ হতে বলতো। মুফতি না হয়েও মুফতির ভান ধরা অনেকের পক্ষে সম্ভব নয়। অনেক যা নয় তা সে হতে চায় না। মুফতির সাথে বিয়ে ঠিক হওয়ায় নাতাশা হয়তো এত সহজে অনেককে ভুলে যায়। সেই মুফতিকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে যায়, কিন্তু অনেক তো নাতাশাকে অন্য কারো হতে দিবে না। নাতাশা শুধু অনেকের 3 বছর ধরে তিলে তিলে গড়া সম্পর্ক এটা। তার জন্য কত শত রাত নির্ঘুম কাটিয়েছে অনেক। ফোনে কত হাজার মিনিট ধরে মনের কথা বলে তৃষ্ণা মিটিয়েছে। সেই মানুষটাকে অন্য কারো হতে দেওয়া সম্ভব নয়। তবে এখন কেন যেন অনেকের মনে হচ্ছে নাতাশা তাকে মন থেকে ভালোবাসে না। ভালোবাসলে 3 বছরের সম্পর্ক চুকিয়ে দিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য এমন উঠে পড়ে লাগতো না। আজ নাতাশাকে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। যদি উত্তর পাওয়া যায় সে অনেককে মন থেকে ভালোবাসেনি, তবে তাকে মুক্ত করে দেবে সে। আর যদি সত্যিই ভালোবেসে থাকে তবে তাকে নিজের করে নেবে অনেক। যে মানুষটি অনেকের জীবনে দীর্ঘময় সূর্যের আলো হয়ে এসেছিল অন্ধকার ঘুচিয়ে দিতে, সেই মানুষ, সে প্রিয় মানুষটিকে ছাড়া টিকে থাকার কথা অনেক ভাবতেই পারে না। নাতাশার সাথে সম্পর্ক করার কারণে খালাতো বোন তাসফিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তাসফিয়ার ভাষ্য ছিল কেন অনেক তাকে আপন করে নেয় না। এই কষ্টে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাসফিয়াকে ভালোভাবে বোঝানোর পর সে উপলব্ধি করতে পারে অনেকেরও নিজস্ব পছন্দ আর ভালো লাগা আছে। তাসফিয়া শেষ পর্যন্ত তার বাবা মায়ের পছন্দের মানুষকেই বিয়ে করে নেয়। এরপরও সে মাঝে মধ্যে ফোন দিয়ে অনেকের খোঁজ নেয়। খালাতো বোনটাকে অনেক আপন করতে পারেনি শুধু নাতাশাকে ভালোবাসে বলে। অথচ বাবা মার খালা খালু পাগল ছিল অনেক যেন তাসফিয়াকে বিয়ে করে। নাতাশাকে অনেক এত বেশি সময় দিত যে বন্ধুদের সাথে কথা বলার সময় পেত না। বাবা মায়ের সাথে ঠিকমতো সময় কাটাতে পারত না। সেই নাতাশা অন্য কারো হবে এটা অনেক মেনে নেয় কেমনে। গাড়ি অনেকের নানির বাড়ির কাছাকাছি পৌঁছয়। নাতাশা চুপ করে থাকে তখনও, কারণ তার জ্ঞান ফেরেনি। হঠাৎ অজ্ঞান করে এনেছে তাকে। গাড়ি জানালার বাহিরে অন্ধকার রাত। অনেক নাতাশার চোখের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করে। নানির বাড়ির গেটে গাড়ি এসে থামে।
নানি বাড়িতে পৌঁছে নাতাশাকে একটা রুমে এনে রাখে অনেক। নাতাশা অঘরে ঘুমোচ্ছে দেখে অনেক তাকে আর জাগায় না। বোরখার নেকাবটাও সে খোলে না, শুধু ঘুমন্ত মেয়েটির চোখ দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেক। মেয়েটির চোখের পাতা আর ভ্রু এত চমৎকার যে একবার তাকালে আর পলক ফেলতেই মন চায় না। এক অদ্ভুত মায়াবী টান আছে ওই চোখে। নাতাশার পাশেই অনেক ঠায় বসে থাকে, তার নরম হাতটা নিজের হাতের মুঠোয় ধরে। এমন সময় অনেকের নানি বিলকিস রুমে এসে তাকে দেখে খুশির আতিশয্যে বলে ওঠে, এতদিন পর আমাকে তোর মনে পড়লো অনিক? আমায় কি ভুলে গিয়েছিলি তুই? নানি, তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার আসল মানুষটির জন্য তোমাকে ছেড়ে দূরে থাকতে হয়। তার পিছু পিছু ছুটতে গিয়ে এখন আমার জগৎটাই অন্যরকম হয়ে গেছে। সব কিছু সামলাতে গিয়ে আসলে নিজের দিকে তাকানোরই সময় পায় না। বুঝি বুঝি, এখন তো আমি এখন বুড়ি হয়ে গেছি। তোর কাছে আর আমাকে কি ভালো লাগবে? আমার কথা মনে রাখার মতো বয়স কি তোর আছে? কি যে বলো না তুমি নানি, তোমার মায়া আর আদর কি ভোলা সম্ভব? হাজারটা কাজের মাঝেও নানি বাড়ির কথা আমার সব সময় মনে থাকে। বিলকিস হঠাৎ বিছানায় শুয়ে থাকা বোরখা পরা মেয়েটির দিকে লক্ষ্য করে চমকে ওঠে। সে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে অনেককে জিজ্ঞেস করে, ওই যে শুয়ে আছে ওই মেয়েটাকে? তুই কি বিয়ে করেছিস অনিক, নাকি কাউকে নিয়ে তুলে এনেছিস? তোমার নাত বউ হবে সে। বিয়ে এখনো করিনি নানি, কালকে বা পরশু করব। নানা বাড়ি ফেলে তাকে সব খুলে বলবো। নানা আসলে সব আয়োজন করে বিয়েটা করে ফেলবো। এখন শুধু তার জ্ঞান ফেরার অপেক্ষা। কি বলিস এসব? তোর বাপ মা কি জানে? তারা কি এই বিয়ে মেনে নেবে? এভাবে বিয়ে করা কি ঠিক হবে? তারা এই বিয়ে মানবে না নানি। আমার চাকরি নেই বলে ওর মা বাবা ওকে অন্য কোথাও বিয়ে দিচ্ছিল। তারা কোনোভাবেই আমার কথা শুনতে রাজি নয়, তাই আমি গোপনে আপাতত বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছি। তোর নানা তো এখন বাসায় নেই। নানা কই গেছে নানি? তার তো এখন বাসায় থাকার কথা। কি যেন এক জরুরি দরকারে শহরে গেছে, 3 দিন পর আসবে সে। এখন নানা ছাড়া তো কাজটা করা কঠিন হবে। উফ, নো। এখন তবে আমাদের 3 দিন অপেক্ষা করতে হবে? এত বড় ঝুঁকি নিয়ে আসার পর এই সময়টা অনেক বেশি মনে হচ্ছে। তা এই মেয়েটার নাম কি রে অনিক? নামটা তো বললি না। নাতাশা। এটা কেমন নাম নাতাশা? আগে তো কোনোদিন এমন নাম শুনিনি। আমাদের যুগে তো এমন নাম ছিলই না। তুমি বুঝবে না নানি, এটা একজন বড় সুপারস্টার নাম, জোস একটা নাম নানি। আধুনিক যুগে এমন নামই সবার পছন্দ। প্রেমিকার গায়ের দুর্গন্ধ সুগন্ধ মনে হয়। তোর এসব বড় বড় কথা আমাকে বলতে হবে না, আমি সব বুঝি। বিয়ের কয়েকদিন পর দেখবি এই মোহ কেটে যাবে, তখন প্রেমিকাকে আর আগের মতো ভালো লাগবে না। আগে বিয়েটা হতে দাও নানি, তারপর তোমাকে হাতে কলমে দেখাবো যে বিয়ের পরও নিজের প্রেমিকাকে আগের মতো ভালো লাগে কি না। আমি তাকে ছাড়া অচল, সে আমার জীবনের ধ্রুবতারা। ওই তোর প্রেমিকার মুখটা আমাকে একটু দেখাবি না? আমার হবু নাথ বউকে কেমন লাগে দেখতে হবে তো। এতক্ষণ ধরে বসে আসিস, মুখটা একবারও খুললি না। ঘুমাচ্ছে সে, এখন ঘুমানোর অবস্থায় জাগাতে চাইছি না। তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে। এখন বিরক্ত করার দরকার নেই। না, আমি এখনই দেখব। দেখি আমার হবু নাথ বউকে কেমন লাগে। তোর পছন্দ কেমন সেটা যাচাই না করলে আমার শান্তি লাগছে না। বলছি তো, এখন না নানি, ঘুম ভাঙলে আমরা দুজনে মিলেই দেখব। আমি চাই প্রথমবার সে যখন চোখ খুলবে তখন যেন আমাকেই সামনে দেখে। তুই কি নিজেও দেখিসনি এখনো? এতক্ষণ পাশে বসে আছিস, তবুও মুখ দেখিসনি? না নানি, বিয়ের আসর থেকে তুলে আনার পর থেকে এখন পর্যন্ত তার মুখটা দেখা হয়নি। তার চোখ দুটো খোলা ছিল। কি বলিস? বিয়ের আসর থেকে তুলে এনেছিস মানে? তুই কি ডাকাতি করেছিস? এমন কাজ করতে তোর ভয় করলো না? নানি, সে তো আমাকে ফাঁকি দিয়ে অন্য কারো হতে যাচ্ছিল। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এক মুফতির সাথে। নাতাশা সেই মুফতিকেই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল, তাই আমাকে এই কাজটা করতে বাধ্য হতেই হলো। আমি ছাড়া সে অন্য কারো হবে এটা আমি মানতে পারি না। তাহলে তো মেয়েটা তোকে মন থেকে ভালোবাসেনি অনেক। ভালোবাসলে সে কখনো অন্য কারো গলায় মালা দিতে রাজি হতো না, যে অন্যকে বিয়ে করতে প্রস্তুত থাকে।
সে তো তোর নয়। আমারও মাঝে মাঝে সেটাই মনে হয় নানি, কিন্তু নাতাশা বলেছিল সে যে তার বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করতে পারবে না, অথচ তাকে পাওয়ার জন্য আমি তাসমিয়াকে অবহেলা করেছি। তাসমিয়া আমার জন্য কত চোখের পানি ফেলেছে। তাসমিয়া আমাকে ভালোবেসে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু আমি শুধু নাতাশার জন্য তাকে ফিরিয়ে দিয়েছি। নাতাশা তো ঠিকই বলেছে অনেক, পালিয়ে বিয়ে করা ঠিক না। এতে বাবা মা সীমাহীন কষ্ট পায়, তাদের ইজ্জত শেষ হয়ে যায়। তুই এখন মাথায় জেদ নিয়ে আছিস বলে সেটা বুঝবি না। নানি, এসব সমাজ আর পরিবারের চিন্তা তো প্রেম শুরু করার আগে করা উচিত ছিল। প্রেম হয়ে যাওয়ার পর কেন? যখন প্রেম শুরু করেছিল তখন কি বাবা মা ছিল না? তখন কেন সে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে গেল? এখন কেন শেষ মুহূর্তে বাবা মার দোহাই দিয়ে সে সরে যাচ্ছে? হ্যাঁ, তোর যুক্তিও ফেলে দেওয়ার মতো না, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না রে অনেক। দোয়া ছাড়া জীবন চলে না। এটা আমি জানি নানি, কিন্তু ওকে বিয়ে না করলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। ও আমার জীবনের সবটুকু জুড়ে আছে, তাকে হারিয়ে আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, এবার শান্ত হ। মাথা ঠান্ডা করে ফ্রেশ হয়ে আয় তুই। খাবার তৈরি আছে, খেয়ে নে। অনেক চুপচাপ বসলো বারান্দায়। তখনই অনেকের ফোনে একটা কল আসে, একটা অচেনা নাম্বার থেকে। ঘড়িতে তখন রাত 10টার মতো বাজে। অনেক ফোনটা রিসিভ করবে কি করবে না, কারণ এমনিতেই মেয়ে তুলে এনেছে, যদি ঝামেলা হয়। ওর বাড়িতে তো জানাজানি হয়েছে। এমন সময় কল কেটে আবার কল আসে। এবার অনেক ফোন রিসিভ করে কানের কাছে নেয়। ওপাশ থেকে একজন মেয়ের কণ্ঠ ভেসে আসে। মেয়েটি ফিসফিস করে বলছে, অনেক, কই তুমি? আমি বাসর ঘর থেকে বলছি। এখনও বর ঘরে ঢুকেনি, তাই ভয় পেও না। আমি ভাবছি তুমি হয়তো খুব ভেঙে পড়েছ। জলদি আসো, আমি অপেক্ষা করছি। অনেক হকচকিয়ে ওঠে মেয়েটার কথা শুনে। সে ভীষণ আশ্চর্য হয় এই ভেবে যে কে এই কথাগুলো বলছে, তাকেই বা কেন এই রহস্যময় কথাগুলো বলছে এ মেয়ে। কৌতূহল চিত্তে তীক্ষ্ণ কণ্ঠে অনেক মেয়েটিকে জিজ্ঞেস করে, কে আপনি? কাকে বলছেন এসব কথা? উল্টাপাল্টা কেন বলছেন? আর কার বাসর ঘর থেকে ফোন দিয়েছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে চিনতে পারছো না অনেক? মজা নাও এখন তুমি। তোমার মেসেজ পেয়ে আমি সুযোগ খুঁজছি পালানোর, আর তুমি বলো চিনো না? বনা কণ্ঠ শোনো, বুঝতে পারছো না আমি কে? বাহ বাহ, তোমার ভালোবাসা তো দারুণ। একদিনে সব ভুলে গেলে। এত ভনিতা না করে সরাসরি বলুন আপনি কে? কেন আমাকে বাসর ঘর থেকে ফোন দিয়েছেন? আর অনেক নামটাই বা কে বললো আপনাকে? আমি কি আপনাকে চিনি? স্টুপিড, আমি তোর সেই এক্স নাতাশা বলছি। বিয়েটা কিন্তু আমার হয়েই গেল, তুই কিছুই করতে পারলি না। আমি এখন অন্যের ঘরে। তোর মেসেজ পেয়ে আমি সুযোগ খুঁজেছি, আপাতত বাসর ঘর ছাড়া সুযোগ পেলাম না। কই তুমি? কি? তুমি নাতাশা? তাহলে ওকে? ধুর, যা তুই মর। থাক তোর ন্যাকামো নিয়ে, আজকের পর আর পাবি না আমাকে। কথাগুলো শোনা মাত্রই ফোনটা অনেকের হাত থেকে মেঝেতে পড়ে যায়। অনেকের মাথা মুহূর্তেই ঝিমঝিম করতে থাকে। সে এক জায়গায় নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ শরীরের সর্বশক্তি হারিয়ে মাথা ঘুরে বিছানার উপর বসে পড়ে অনেক। তার মাথা ভন ভন করে ঘুরছে। মনে হয়েছে কেউ যেন হাতুড়ি দিয়ে তার মাথায় অনবরত পেটাচ্ছে। চোখে সে সব কিছু ঝাপসা দেখা শুরু করেছে। প্রচণ্ড রাগ হয় নিজের উপর। রাগে আর দুঃখে তার নিজের গায়ে চামড়া ছিলতে মন চাচ্ছে। কান্না করার খুব চেষ্টা করে সে, কিন্তু কেন যেন তার চোখে পানি আসে না। চোখের কোণে পানি পর্যন্ত আসছে না। হঠাৎ অনেকের মনে এক ভয়াবহ প্রশ্ন জাগে, নাতাশা যদি বাসর ঘরে থাকে, তবে যে মেয়েটাকে সে নাতাশার ঘর থেকে তুলে নিয়ে এসেছে সে কে? এই মেয়ে তবে কার পরিবর্তে এখানে? ধৈর্য ধারণ করা অনেকের পক্ষে আর সম্ভব হয় না। এক অজানা কৌতূহল তার মস্তিষ্কে পোকার মতো কুটকুট করে কামড়াচ্ছে। সে নানিকে চিৎকার করে বলে এক জগ পানি আনতে। নানি পানি নিয়ে এলে অনেক বিছানায় শুয়ে থাকা মেয়েটির মেকআপ না খুলেই তার ঢাকা চেহারার উপর পানি ছিটা দেয়। ঠান্ডা পানির স্পর্শে মেয়েটা ধরপড় করে জেগে ওঠে কয়েক সেকেন্ড সে থম মেরে বসে থাকে। তারপর চারপাশ দেখে খুব জোরে এক চিৎকার দেয় সে। এরপর মেয়েটি গলা ছেড়ে কাঁদতে লাগে। অনেক নিজেকে সংযত করে অত্যন্ত শান্ত গলায় মেয়েটিকে বলে,
প্লিজ কান্না থামাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি শুধু তোমার মুখের মেকআপটা সরাও প্লিজ। আমি দেখতে চাই তুমি কে, তোমাকে কেন তুলে আনলাম আমি, কিভাবে কি হলো বুঝতে পারছি না। মেয়েটা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে নিজের মুখ থেকে মেকআপটা সরায়। তার চেহারা দেখা মাত্রই অনেকের বুকটা কেঁপে ওঠে। তার মনে হয় আকাশের চাঁদ যেন তার সামনে এসে বসে আছে। মেয়েটি হীরের মতো চকচক করছে। বাগানে ফোটা সদ্য সুরভিত গোলাপ ফুলের মতো সৌন্দর্যময়ী একজন পবিত্র নারী অনেকের চোখের সামনে তার নয়নের অশ্রু বিসর্জন দিচ্ছে। কোনো মেয়ে কাঁদলে যে এত সুন্দর লাগে তা অনেক আগে কোনো দিনও কল্পনাও করেনি। অনেক নাতাশাকে হারিয়ে ভাবছিল তার জীবন অন্ধকারে ডুবে গেছে, কিন্তু এই মেয়ের রূপের ছটায় সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে অত্যন্ত নরম গলায় মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে, কার কি হও তুমি, কেনই বা ওই বাড়িতে ছিলে, আর নাতাশার ঘরে কেন তোমাকে দেখেছিলাম আমি? আমার মাথা কাজ করছে না, জলদি বলো তুমি কে। বিলকিস বেগম পাশেই দাঁড়িয়ে আছে। অনেকের কাণ্ড দেখে সে আন্দাজ করে নিয়েছে নাতাশা ভেবে যাকে সে তুলে এনেছে সে আসলে নাতাশা নয়, সে অন্য কাউকে তুলে এনেছে। মেয়েটা তখন কান্না থামিয়ে দেয়। সে রুদ্রমূর্তি ধারণ করে তেড়ে অনেকের দিকে আসে এবং খ্যাপা স্বরে বলে, সেটা আপনাকে বলবো কেন? আমি কে আর আমার পরিচয় কি তা জানার অধিকার আপনাকে কে দিয়েছে? এখানে এভাবে আমাকে অজ্ঞান করে তুলে এনেছেন কেন সেটা আগে বলেন। কেন এই জঘন্য কাজটা করলেন আপনি? তাড়াতাড়ি উত্তর দিন আমাকে। সব বলবো তোমাকে, তার আগে শুধু এইটুকু বলো কে তুমি, ওই বাড়িতে কি করছিলে, আর নাতাশার সাথে তোমার সম্পর্ক কি, কার কি হও তুমি, নাতাশার ঘরে তুমি কেন ছিলে? বলবো না, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। আমার জন্য তাড়াতাড়ি করে পরোটা ভাজি করে রাখবেন, খুব ক্ষুধা লেগেছে আমার, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জলদি করুন। বিয়ে বাড়িতে কি কিছু খাওনি তুমি? তুমি কি বরপক্ষের লোক? তাহলে নাতাশারা কি না খাইয়ে রেখেছে তোমাদের? এত তো কৈফিয়ত দিতে পারবো না আমি, যা বলছি তাই করুন। ক্ষুধা লাগছে আমার, মাথা ঠিক থাকে না আমার ক্ষুধা লাগলে। আর শুনুন, আমাকে তুমি করে নয় আপনি করে বলবেন। আপনার সাথে কি আমার কোনো জন্মের খাতির আছে নাকি? ঠিক আছে, মনে থাকবে তো? মেয়েটা চোখ রাঙিয়ে অনেকের দিকে তার হাতের তালু দেখিয়ে তীব্র রাগে ধ্বনিতে বলে, এটা কি চেনেন আপনি? হাতের চড় খেলে না সব একদম কৌতূহল মিটে যাবে। বলছি ক্ষুধা লেগেছে আর উনি আসছে আজাইরা প্যাচাল পারতে। যান তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, আমি ক্ষুধা পেটে পাগল হয়ে যাই। অনেক চমকে ওঠে। এই মেয়েটা কে? সে কাকে তুলে এনেছে? নাতাশার রুমেই বা মেয়েটা কি করছিল? অনেক ওর নানিকে বলে, নানি, ও নানি, এই পাগলি মেয়েটার জন্য খাবারের ব্যবস্থা করো তো, পরোটা দাও ওরে। দেখে মনে হচ্ছে জয়নুল আবেদিনের সেই ক্ষুধার্ত ছেলের ছবি আঁকার মতো মেয়েটা দুর্ভিক্ষে পড়েছে। এই মুখ সামলে কথা বলুন। আমাকে তুলে এনে আপনি কি নাটক করছেন? আর বয়স্ক মানুষকে কেন আপনি কাজ করতে বলছেন? নিজে বানাতে পারেন না? যান নিজে বানিয়ে আনেন। আরে আপনি তো দেখি দারুণ ঝগড়াটে, সুন্দরী মেয়ে বলে ভাবছিলাম নরম সরম হবেন। আমি পারবো না, না খেয়ে বসে থাকেন। এই বেশি কথা বলা আমার পছন্দ না, যেটা বলছি সেটা করুন। মাথা কিন্তু বহুত গরম হয়ে যাচ্ছে, যান বলছি। অনেক আর কি করবে? এই পাগলি কোথা থেকে যে এসেছে কে জানে। অনেক আর দেরি করে না। পাগলির মাথা ঠান্ডা করতে সে নিজে দৌড়ে বের হয়ে যায় পরোটা আনতে। অনেক পরোটা বানাতে বানাতে ভাবছে, মেয়েটা যে পরিমাণ রাগ তা দেখে বোঝা যায় তার ভবিষ্যৎ স্বামী যে হবে তার কপালে চরম অশান্তি আছে। বিলকিসও আসে অনেকের কাছে। দুজনে মিলেই 20 মিনিটের মধ্যে 7টা পরোটা ভাজে, সাথে ডিম ভাজি দিয়ে প্লেটে করে সেগুলো মেয়েটার সামনে এনে হাজির করলো অনেক। মেয়েটা খুশি মনে পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে ডিমের সাথে খাচ্ছিল। ফ্যানের বাতাসে তার মাথার একপাশে চুলগুলো উড়ছে। তার খাওয়ার স্টাইল দেখে অনেকের মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এদিকে অনেকের পেটেও খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটার খাওয়া দেখে সেই ক্ষুধা যেন আরও বেড়ে যায়। জিভ দিয়ে অনেকের জল আসা দেখে মেয়েটি জিজ্ঞাসিত কণ্ঠে বলল, কি খাবেন আপনি? দেবো আপনাকে? দিই একটা পরোটা? এমন লোলক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? অনেকে একটু ভাব দেখিয়ে বলল, না, আপনিই খান, আমারও সব খাওয়ার ক্ষুধা নেই, আমি এমনিতেই অনেক খেয়েছি। তাহলে খাওয়ার দিকে শকুনের মতো করে নজর দিচ্ছেন কেন? ওদিকে ফিরে থাকেন। আর হ্যাঁ, সুন্দরী মেয়েদের দিকে না এভাবে ড্যাব ড্যাব করে তাকালে সৌন্দর্যের মাধুর্যতা নষ্ট হয়ে যায়। ভুলেও আমার দিকে এইভাবে আর তাকাবেন না কোনোদিন। আমি আপনার প্রেমিকা বা বউ নেই যে প্রেমময়ী দৃষ্টিতে
বিমোহিত নয়নে তাকিয়ে থাকবে। এই মায়াবী চেহারার দিকে তাকালে আমার তো সর্বনাশ হবেই, সাথে আপনারও হবে। পরে দেখা যাবে আপনি রাতে ঘুমোতে পারছেন না, ঘুমোতে গেলে শুধু আমার চেহারা আপনার চোখের সামনে ভাসছে। তখন তখন আবার না ভালোবেসে ফেলেন আর এইসব বলে আমার মন জয় করার চেষ্টা করবেন। কিন্তু আমি তো কারো প্রেমে পড়ব না। প্রেম করা এখানকার যুগে একেবারেই হারাম, বুঝেন তো? আর যখন আপনাকে আমি পাত্তা দিব না, তখন আবার গলায় ফাঁস দিতে যাবেন। না হয় আবার সেদিন বিয়ে হবে, সেদিন বিয়ের আসর থেকে আমাকেও এভাবে তুলে আনবেন। যা হবে ভয়াবহ রকমের খারাপ হবে। তাই কিছুতেই চাই না আপনি আমার প্রেমে পড়ুন আর দুজনেরই সর্বনাশ ডেকে আনুন। এই জন্য আবারও বলছি, এরকমভাবে আমার দিকে তাকাবেন না। যতই আপনি আপুর প্রেমে দিওয়ানা হন না কেন, সব পুরুষই সুন্দরী মেয়েদের দেখে ঘায়েল হয়ে যায়। তাই তো তাকাতাকি। নেকাব খুলে রেখেছি বলে সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। যদিও আপনি বলেই নেকাবটা খুলে রেখেছি। এক নাগালে মেয়েটা কথাগুলো বলে ফেললো পরোটা খাওয়ার ফাঁকে ফাঁকে। অনেক ভ্রু কুঁচকিয়ে মেয়েটার কথা শুনছিল। হঠাৎ এক কৌতূহল এসে বাসা বাঁধে অনেকের মনে। সে তাকে জিজ্ঞেস করে, আমি বলেই নেকআপটা খুলে রেখেছেন মানে? আমি কি আপনার পরিচিত কেউ? আমরা কি আগে কোথাও দেখা করেছি, বা আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে? কে বলুন তো আপনি? আরে গাধা, অপরিচিত হলে এতক্ষণে আপনার রক্ষা থাকতো নাকি? আপনার ওই হাত ভেঙে ঠাঙে ধরিয়ে থুকু মানে পা ভেঙে হাতে ধরিয়ে দিতাম আর কি। আপনাকে চিনি বলেই তো এখন পর্যন্ত চটটা মারিনি। আমি কেমনে পরিচিত হলাম আপনার কাছে? আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আমার মাথা ঘোরাচ্ছে। খাওয়া শেষ হোক, তারপরে সব বলছি। তাড়াহুড়ো করবেন না। এখন বাইরে যান আপনি, আমি খেয়ে আপনাকে ডাকবো। ওকে, আমি অপেক্ষা করছি। অনেক বাহিরে চলে যায়। মেয়েটা 7টা পরোটার মধ্যে 6টা পরোটা একাই খেলো। মাত্র একটা পরোটা বাকি রাখলো সে। ওটা নাকি বিলকিসকে দিয়ে দিবে। বিলকিস মুচকি হেসে পরোটাটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনেকে যে পরোটা খাওয়ার খুব ইচ্ছে করছিল সেটা সে মেয়েটাকে বলল না। বললেই হয়তো নতুন করে এক গাদা কথা শুনতে হবে। তারপর অনেক দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। এরপর তো সবটা জানেনি কি হয়েছিল। বর্তমান অনেকের হুঁশ ফিরতেই সে সোজা হয়ে উঠে দাঁড়ায়। অবন্তীর ঠোঁটে এমন আকস্মিক চুমু খাবে সে বুঝতেই পারেনি। অবন্তী অনেকের যে 1 বছরের বড়। বয়সে বড় হওয়ার কারণে তার কথার মধ্যে এক ধরনের দাপট মিশেছিল। কিন্তু মেয়েটা আসলে কে? তার এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে কি করছিল? মেয়েটা হনহনিয়ে এবার নরম একটা গলাতে বলল, সুযোগে সদ্ব্যবহার করলেন? মানে আমি আসলে ইচ্ছে না করে। খাওয়া শেষ হোক, তারপর সব বলছি। তাড়াহুড়ো করবেন না। এখন বাইরে যান আপনি, আমি কে আপনাকে ডাকবো। সুযোগে সদ্ব্যবহার করলেন? বাদ দেন, বেটা মানুষ সুযোগ পেলে সবই করে। তবে শুনুন, আপনি আসলে আমার দুলাভাই হতেন। আমাদের বাড়িতে আপনার অনেক গল্প শুনেছি আমি, কিন্তু আপনার ভাগ্য অনেক খারাপ। আপু আপনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুফতি সাহেবের সাথে চলে গেছে। এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। অবন্তী নাতাশার বোন, এটা জেনে মনের ভিতর এক আনন্দের ঢেউ খেলে যায়। অনেক উল্লাসিত কণ্ঠে তাকে বলল, মানে আসলে আমি ইচ্ছে করে না। মানে তার মানে তুমি নাতাশার বড় বোন অবন্তী? কিন্তু তোমাকে তো কোনোদিন আমি দেখতেই পেলাম না। নাতাশা শুধু নামটাই বলতো, কোনোদিন সামনে আনেনি। আজ এই অবস্থায় তোমাকে দেখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। নাতাশা আমাকে লুকিয়ে রাখতো যাতে আপনার নজরে না পড়ে। আপনি যে এত বড় গুন্ডা তা তো জানতো না। বলে তো আমাকে আগে থেকে পুলিশের হাতে ধরিয়ে দিত। সরি, আপনাকে আগে থেকে পুলিশের হাতে ধরিয়ে দিত। অনেক অপলক দৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে থাকে। নাতাশাকে হারিয়ে ফেলার বেদনার মাঝে অবন্তীর এই চঞ্চলতা তাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যায়। নাতাশা বাসর ঘরে, কিন্তু তার বোন এখন অনেকের সামনে। অনেক নিজের ভুল বুঝতে পারলেও অবন্তীর মায়াবী চেহারার সামনে রাগের কথা ভুলে যায়। বিলকিস দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে হাসে। আপনি আসলেই নাতাশার বোন? কিন্তু আপনি কেন কখনো সামনে আসেননি? ওর ফ্যামিলি সবাইকে তো দেখিয়েছে। অনেকের কথা শুনে অবন্তী ফিক করে হেসে মুখ চেপে বলল, নাতাশা ভয় পেত যদি আপনি আমাকে দেখে প্রেমে পড়ে যান। তাই আপনাকে কোনোদিনও আমার সামনে আসতে দেয়নি আর দেখায়নি। তার চেয়ে বড় কথা,
আমি মহিলা মাদ্রাসায় আবাসিকে থেকেই পড়াশোনা করেছি। সেখানে থেকে কখনো ছবি তোলার যেমন সুযোগ পাইনি, তেমনি কাউকে এই চেহারা দেখানোর সুযোগটাও হয়নি। পর্দার আড়ালেই আমার দিন কাটে। আপনার সাথেও কোনোদিন সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তার মানে বিয়ের রাতে আমি ভুল করে তোমার রুমে ঢুকে পড়েছিলাম? আমি তো ভেবেছিলাম ওটা নাতাশার রুম। না, ওটাও রুমেই ছিল। আপনি রুমে ঢোকার ঠিক আগেই আপু ওয়াশরুমে গিয়েছিল। তারপর তো আপনি এই বদ কাজটা করলেন। আমি আপুর রুমে গিয়েছিলাম একটা কাজে, আর তখনই আপনি এসে পিছন থেকে আমার মুখে ক্লোরোফর্ম গ্যাস মেশানো রুমালটা চেপে ধরলেন। তারপরেই তো এখানে আমি। আচ্ছা, 1 মিনিট, আপনি এমন কেন? আপনি তো খুব খারাপ লোক। আমাকে ফের তুমি করে বলছেন কেন? আপনার সাহস তো কম না। তো তাতে কি হয়েছে? সিনিয়র জুনিয়র এসব মানতে পারছি না টেনশনে। তোমাকে তুমি করে বললে কি হবে শুনি? শোনো, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া হবে, চিন্তা করো না। আমি মানুষটা পরিস্থিতির চাপে পড়ে খারাপ হতে পারে, কিন্তু কোনো মেয়ের জীবন অনিষ্ট করব না। আমার সেই শিক্ষা মা বাবা দেয়নি। হয়েছে, অনেক কথা বলেছেন, এবার কথা রাখুন। এখন আমি ঘুমাবো। রুম থেকে বেরিয়ে যান, বিরক্ত করবেন না আর। সেই থেকে অনেক বিরক্ত করেছেন। অনেক কিছু বলে না। একটু আগে নাতাশা কল করেছিল। অনেক ফোনটা বের করে সেই নাম্বারেই কল দিল সে। অনেকের নাম্বারে দেখে নাতাশা রিসিভ করে অত্যন্ত রাগী কণ্ঠে বলে, বাহ, ছেলেটা বোধহয় প্রেমিকাকে হারানোর শোকে ঘুমাতে পারছে না, তাই কথা বলে দুশ্চিন্তামুক্ত হতে এক্সকে ফোন দিচ্ছে। শোনো অনিক, আমার স্বামী একটু পরেই রুমে ঢুকবে, এখন ফোন রাখো। আমাকে আমার নতুন জীবন শুরু করতে দাও, বিরক্ত করবে না তুমি। অনেক দৌড়। আরে অনেক দরকারি কথা আছে। তোমার বোন অবন্তী বাসা থেকে উধাও, তোমরা কি সেটা জানো না? বাড়ির মানুষ কি চোখে তেল দিয়ে ঘুমাচ্ছে? আজব তো তোমরা, নাকি বর পেয়ে সব ভুলে গেছো? অনেক দৌড়জোর কণ্ঠে বলল, কি বলছো এসব? বিয়ের ঝামেলার জন্য অবন্তী আপুর কোনো খোঁজ নেওয়া হয়নি? সে উধাও তুমি কেমনে জানলে? তুমি কি আড়ি পাচ্ছ আমাদের বাড়িতে? তুমি কোথায়? আমাদের বাড়িতে নাকি? শোনো, তোমাকে না বলেছিলাম আমার না হলে কারো হতে দেব না? তাই তোমাকে আমি তুলে আনতে গিয়েছিলাম। তোমাকে বিয়ের আসর থেকে তুলে আনতে গিয়ে তোমার বদলে অবন্তীকে তুলে এনেছি। এখন সে আমার কাছে। কি এত স্পর্ধা হলো কেমনে তোমার? তুমি আমার বড় বোনকে তুলে নিয়ে গেছো? আল্লাহ, এখন কি হবে? এখনই আমার বোনকে বাড়িতে পৌঁছে দাও, নইলে তোমার খবর করে ছাড়বো, পুলিশে দেব তোমাকে। অনেক খুব খারাপ কাজ করেছো তুমি। তাকে ছাড়বো শুধু একটা শর্তে। শর্ত পূরণ না করলে খবর আছে, নতবা আমার টিকিটাও ছুঁতে পারবে না। কিসের শর্ত তোমার? জলদি বলো, মাথা কাজ করছে না। তোমাকে বাসর ঘর থেকে পালিয়ে আমার কাছে আসতে হবে। এখন যদি আসতে পারো তবেই অবন্তী মুক্তি পাবে। রাজি হলে চলে এসো, বাকিটা এবার তোমার কাজ। নাতাশা খিলখিল করে হেসে উঠল অনেকের কথা শুনে। হাসি থামিয়ে এসে বলল, এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যাবে? আমি এখন বিবাহিত নারী, এসব ফাজলামো বাদ দাও। চুপচাপ আমার বোনকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দাও অনিক, না হলে তোমার খবর আছে। ওদিকে অবন্তী অনেকের এমন কথা শুনে চো মেরে ফোনটা হাত থেকে কেড়ে নেয়। এরপর সে ফোনটা নিয়ে চিৎকার করে বলল, নাতাশা, তুই রাজি হয়ে যা, অন্যথায় ও আমাকে রেপ করবে। প্লিজ আপু, প্লিজ তুই আমাকে রক্ষা কর। এই লোকটা খুব ভয়ঙ্কর। সে আমার গা থেকে সব কাপড় টেনে টেনে খুলে ফেলছে। আমি অনেক চিৎকার করছি, তবুও ছাড়ছে না। আমার কাছে আসছে। এই শয়তান, আমার কাছে আসবি না। তুই আমার মন পাবি, কিন্তু দেহ পাবি না। নাতাশা, চলে আয় বোন। এটা বলে অবন্তী অনেকের হাতে আবারও ফোনটা ধরিয়ে দেয়। এরপর অনেকের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে হেসে যায়। তারপর ফিস ফিস করে বলল, কি দিলে ভাই, কেমন দিলাম? অভিনয়টা কেমন হলো? ভালো হয়েছে না? অনেক তবদা খেয়ে যায় অবন্তীর কথা শুনে। সে কেন তার বোনকে এমন কথা বলতে গেল? নিশ্চয়ই এর মধ্যে কোনো গৃঢ় রহস্য রয়েছে। অবন্তী কেন নাতাশাকে এভাবে ভয় দেখাচ্ছে তা অনেকের মাথায় চোখে না। অবন্তীকে কোনো জবাব না দিয়ে অনেক নাতাশাকে বলল। ওদিকে ফোনে নাতাশা চিৎকার করে ওঠে, না না, এমন করো না, আমার একমাত্র বোন সে। তুমি এত খারাপ কেন? কিভাবে পারছো এগুলো? আর চুপ, বেশি কথা বলো না। কি শুনলে তো তোমার বোনের কথা? যদি সত্যি সত্যি আমার কাছে ফিরে না আসো, তবে তুমি তোমার সুন্দরী রূপসী আর পর্দাসীন বোনটাকে চিরতরে হারাবে। তাই যা করার দ্রুত করো।
আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি দেরি করো তো তোমার মা ডাক শোনার আগে তুমি খালা ডাক শুনবে, বলে দিলাম। নাতাশা কেঁদে ফেলে। সে কাপা গলাতে বলল, ওর গায়ে এতটুকুও ছোঁয়া দিবা না তুমি। তুমি যে একটা লম্পট সেটা আমি অনেক আগেই বুঝেছিলাম। আর মোটেও আমি তোমার কাছে যাব না। আরেকটা কথা শোনো অনিক, আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসিনি। একটু পর রায়হান রুমে আসবে, এখন ফোন কাটো। যা খুশি তোমার করো। অনেক সহ্য করেছি। লম্পট ইতর ছেলে। রায়হানটা আবার কোন শালারে? তার নাম নিচ্ছ কেন আমার সামনে? সে আমার বর, যাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। যত সব ঢং। শালি তুই মর। যদি 2 ঘন্টার মধ্যে রহমতপুর না আসিস তবে তোর বোনের খবর করে দেব। আমি সব শেষ করে দেব, মনে রাখিস। তুই যা করার কর, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেতে পারবো না। তবে রে, তুই টুকারি করছিস কেন? আমার সাথে সম্মান দিয়ে কথা বল, নয়তো তোদের বাড়ির সম্মান নষ্ট হবে। তুই করছিস কেন? তুই কি বড় লাট সাহেব হয়ে গেছিস? জানোয়ার কোথাকার। চুপ, একদম মুখ বন্ধ কর, না হলে নিজে এসে তোর গলা টিপে ধরবো। তুই চুপ কর, খাটাস একটা। ফোন রাখলাম, রায়হান ঢুকে পড়েছে। তোরা যা জাহান্নামে, ভুলেও যেন ফোন করবি না। যদি করেছিস তো যে কি করব পরে। আজাইরা কাহিনী শুরু করেছিস, বেয়াদবি তোর। ফট করে নাতাশা কলটা কেটে দেয়। অনেক বুঝতে পারে তার সমস্ত আশা আর ভরসা আজ শেষ হয়ে গেছে। ভাগ্য আসলে অনেকের সাথে নির্মম আচরণ করছে। বিয়ের আসর থেকে নাতাশাকে তুলে আনতে পারলে হয়তো তাকে ফিরে পাওয়া যেত, কিন্তু তাকে তুলে এনেও বা কী হতো? সে তো মন থেকে অনেককে ভালোই বাসেনি। নিজের মুখেই সে আজ সত্যটা বলল। এটা শোনা মাত্রই সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে যায়। খুব কষ্ট হয় অনেকের। এত বছর ধরে যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে এসেছে, সে আজ অন্যের শয্যাসঙ্গী হচ্ছে। চোখের কোণ বেয়ে অনেকের অজান্তেই বেদনার অশ্রুজল গড়িয়ে পড়তে থাকে। এই নীরব রাতে চোখের পানি ঝরাতে খুব ভালো লাগছে তার। বেদনা আর দুঃখ কষ্টগুলো কমানোর একমাত্র উপায় তো এখন কান্না। মানুষ যদি কাঁদতে না পারত তবে দুঃখ কষ্টের অনলে পুড়ে ছাই হয়ে মারা যেত। নাতাশার দেওয়া পাহাড় সমান কষ্টে অনেক পুড়ে মরছে, শুধু ছাই হওয়া বাকি। সেটা হতে পারলে হয়তো যন্ত্রণার অবসান হতো। ভাঙা মন নিয়ে পথ চলার বিন্দুমাত্র ইচ্ছে আর আগ্রহ অনেকের নেই। তীরে বিদ্ধ হওয়া হৃদয় নিয়ে দ্বিতীয় প্রেমের ফাঁদে কিংবা বিয়ের বন্ধনে জড়ানোর সাহসটুকু আর হয় না। অনেক আজ পুরোপুরি পরাজিত। জীবনের কাছে নয়, সে আসলে ভালোবাসার কাছে হেরে গেল। তার সব স্বপ্ন এখন শ্মশানের চিতার মতো জ্বলছে। বিলকিস আর অবন্তী অনেকের এই ভেঙে পড়া মূর্তি দেখে স্তম্ভিত হয়ে যায়। জীবনে অনেক কখনো পরাজয়ের স্বাদ বরণ না করলেও ছলনাময়ী এক নারীর প্রতারণায় আজ নির্মমভাবে পরাজিত হলো। নিজেকে খুব মেরুদণ্ডহীন মনে হচ্ছে অনেকের। পঙ্গু আর জড় পদার্থের মতো হয়ে বাকিটা জীবন কাটাতে হবে ভেবেই তার বুকটা ফেটে যাচ্ছে। কী করবে বুঝে উঠতে পারছে না সে। অঝরে চোখের পানি ঝরছে। অনেক এখন তা মুছে ফেলতে চায় না। ঝরছে ঝরুক, যখন সে পাথর হয়ে যাবে তখন চোখের পানি এমনিতেই শেষ হয়ে যাবে। হয়তো তখন দুঃখগুলোও চোখের পানির সাথে ঝরে নিঃশেষ হয়ে যাবে। অনেক কাঁদতে কাঁদতে ভাবে, যদি এমনটা হতো যে নাতাশা বিয়ের শাড়ি পরে বাসর ঘর ছেড়ে অনেকের জন্য ছুটে আসতো, তবে কতই না ভালো হতো। কিন্তু এটা আর কখনো সম্ভব না। নাতাশা এখন অন্য কারো ঘর সাজাচ্ছে। আবারও ফোনটা বেজে ওঠে। অনেক রিসিভ করে। চোখের পানি মুছে কান্নামাখা স্বরে অনেক কথা বলে। তুমি ফের কেন ফোন দিচ্ছ নাতাশা? আমাকে কি শান্তিতে মরতেও দেবে না? দূর হয়ে যাও তো। সে এখনো রুমে আসেইনি, তাই তোমাকে বিরক্ত করছি। তোমাকে বিরক্ত করতে পেরে আমার দারুণ লাগছে। খুব মজা পাচ্ছি আমি। এতদিন জ্বালিয়েছ, আজ তোমাকে আমি জ্বালাবো। রাগ হয় অনেকের খুব। সে তীব্র রাগী স্বরে চিৎকার করে উঠে বলে, ফোন রাখ বেহায়ামে। তুই আমাকে আর কখনো ফোন দিবি না। তোর মুখ আমি আর দেখতে চাই না, তোর কণ্ঠস্বরও শুনতে চাই না। হাড়মির বাচ্চা, ফোন রাখ। কথাটা বলেই ফোন কেটে দিয়ে অনেক ফোনটা পকেটে রেখে দেয়। এবার আর চাপা কান্না করে নিজেকে ধরে রাখতে পারছে না সে। গলা ছেড়ে কান্না শুরু করে অনেক। তার সেই আর্তনাদ পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। অনেক ফোনের দিকে না তাকিয়ে রেগে রিসিভ করে রেগে বলে, ওই হারামির বাচ্চা, তোকে না বলেছি কল করবি না? বিয়ে করে বাসর রাতে নতুন নাটক শুরু করেছিস? কিন্তু ওপাশ থেকে নাতাশা নয়, কথা বলে ওঠে অনেকের খালাতো বোন তাসফিয়া। সে জোরে জোরে হাসছে। কঠোর তাচ্ছিল্যে হাসির শব্দ ভেসে আসে অনেকের কানে। তাসফিয়া খিলখিল করে হেসে অনেককে বলে, কিরে লুচ্চা, কেমন লাগে? ভালো লাগছে তাই না? হ্যাঁ, আমারও এমন লাগতো যখন তুই আমার বিয়ের প্রস্তাব পেয়ে বারবার এড়িয়ে চলতিস। আমি খুব ভালো করে জানি এবং বিশ্বাসও ছিল যে আমি ছাড়া তুই অন্য কারো হতে পারিস না। আজ ঠিকই তোর প্রাণপ্রিয় কলিজার বিদায় হলো। খুব খুশি হয়েছি আমি। তোর চোখে জল দেখে আমার শান্তি লাগছে। চিন্তা করিস না, আর ওই বাদী দাসীর জন্য মোটেও কাঁদবি না। আমি তোর কাছে খালি সারা জীবনের জন্য চলে আসছি। আরেকটা কথা শোন, আমি আমার স্বামীকে এখনও স্বামীর মর্যাদা দিইনি। শুধু তোকে আপন করে পাওয়ার জন্য এই দূরত্ব ধরে রেখেছি। তাই এবার আর ভুল করব না। তুই যদি এবার আমাকে এড়িয়ে চলিস, কসম করে বলছি, হয় আমি মরবো, না হয় তোকে মারবো। আমি আসছি, তৈরি থাকিস। তোরে আমি চবাই করব। ফট করেই কল কাটে। তাসফিয়ার কথা শুনে অনেকের রাগে কাজ চলছে, হাত পা কাঁপছে তার। নাতাশাকে হারানোর শোকে সে কান্না করছিল। সেটা রাগের চোটে কোথায় যেন হারিয়ে যায়। তাসফিয়াকে সে পছন্দ করে না। তাসফিয়ার কথা মনে পড়ে অনেকের। তাসফিয়া একসময় তাকে ভালোবেসে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিল, কিন্তু অনেক শুধু নাতাশাকে ভালোবেসেছে। যখন ফোনের স্ক্রিনে চোখ পড়ে এবং নাতাশার ছবিটা দেখে, তখন আবারও কান্না উদয় হয়। চোখের কোণ বেয়ে আবারও অশ্রু ঝরতে থাকে। অনেক বুক চেপে কান্না করছে। এমন কান্না দেখে অবন্তী অনেকের হাতটা খপ করে ধরে ফেলে। সে বেশ গম্ভীর গলায় অনেককে বলে, যার জন্য চোখের পানি ঝরাচ্ছেন তাকে এখন থেকেই ভুলে যান। যে আপনাকে সম্মান দিতে জানে না, তার জন্য এই মূল্যবান অশ্রু বিসর্জন দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আর যদি তাকে ভুলতে নাই পারেন, তবে একটা কাজ করেন, এখন থেকে আমাকে পটাতে শুরু করেন। গলে যদি আমার মন, তবে পেলেও পেতে পারেন এই রূপসীর মন। কি রাজি তো? এটা বলেই অবন্তী খিলখিল করে হাসতে থাকে। তার এই আকস্মিক হাসির কারণে নাতাশাকে হারানোর শোকে তৈরি হওয়া অনেকের কষ্টের মাত্রাটা যেন আরও বেড়ে যায়। তবে এটাও সত্যি যে অবন্তীর এই হাসির সৌন্দর্যে অনেক মুহূর্তের জন্য মোহাবিষ্ট হয়ে পড়ে। তার বুকের ভিতর এক ধরনের অদ্ভুত ভালো লাগাও কেন যেন তৈরি হয়। অবন্তী অনেকের চেয়ে 1 বছরের বড় হলেও তার চপলতা আর কথা বলার ভঙ্গি একদম আলাদা। রাত অনেক হয়, এখন সবার ঘুমানোর পালা। অবন্তীকে কোনো প্রত্যুত্তর না দিয়ে অনেক চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। বিছানায় শুয়ে অনেক চোখ মেলানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে স্থির হতে পারছে না। কোনো মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে এই শোকে। ঘুম আজ বহু দূর পালিয়ে গেছে। মনের মানুষকে হারিয়ে ফেলার কষ্টের চেয়ে পৃথিবীতে আর কোনো বড় কষ্ট থাকতেই পারে না। এটা মনে হলেই অনেকের কষ্টটা আরও বাড়ে। যে দীর্ঘ 3টা বছর ধরে সে এমন একজনকে ভালোবেসে গেছে যে কিনা শুধু অভিনয় করে গেছে। শুয়ে শুয়ে অনেক কিছু সময়ের জন্য হারিয়ে যায় 3 বছর পূর্বে সেই স্মৃতিতে। নাতাশার সাথে তার প্রথম দেখা হয় হসপিটালে। সেদিন ভ্যানে করে অনেক একটা জায়গায় যাচ্ছে। হঠাৎ একটা মেয়ের হাতের ইশারায় ভ্যান চালক ভ্যানটা থামায় এবং মেয়েটি উঠে পড়ে। ভ্যানে ওঠার পর থেকেই অনেক লক্ষ্য করে মেয়েটার ফোনে বারবার কল আসছে। মেয়েটাকে যখন অনেক জিজ্ঞেস করে এত ফোন কেন আসে, তখন সে বলে তার এক বন্ধু জরুরি রক্তের প্রয়োজন। তার রক্তের প্রয়োজনে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এরপর থেকেই বারবার শুধু ফোনই আসছে, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো বারবার ফোন আসায় মেয়েটা খুব বিরক্ত হচ্ছে। মেয়েটার মুখ থেকে যখন অনেক শোনে যে ও পজিটিভ রক্ত লাগবে, তখন সে নিজেই রক্ত দিতে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে। রক্ত দেয় অনেক। যাকে রক্ত দেয় সে একজন অত্যন্ত রূপবতী মেয়ে। রক্ত দেওয়ার কারণে মেয়েটির অপারেশন ঠিকভাবে সম্পন্ন হয়। অনেক মেয়েটাকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে চলে আসে। বেশ কয়েকদিন পর হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে অনেকের ফোনে কল আসে। মেয়েটি কেমন সব অদ্ভুত টাইপের কথা বলতো। অনেক ভাবতো কোনো পাগল হবে হয়তো।
বেশ কয়েকদিন কথা বলার পর সে অনেককে প্রস্তাব দিয়ে বসে। অনেক তখন রাগে সিমটা বন্ধ করে দেয়, কিন্তু এর 3 মাস পর এক বন্ধুর বিয়ে বাড়িতে সেই মেয়েটির সাথে আবার দেখা হয়, যাকে অনেক রক্ত দিয়েছিল। তার সাথে সেদিন অনেক কথা হয়। হ্যাঁ, তার নাম নাতাশা। অনেক সময় ধরে কথা বলার পর দুজনে কন্ট্রাক্ট নাম্বার বিনিময় করে বাসায় ফিরে নিয়মিত কথা বলা শুরু হয়। এভাবেই 6 মাস কথা বলার পর অনেক উপলব্ধি করে সে নাতাশাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু যখন সে নাতাশাকে প্রস্তাব দেয়, তখন নাতাশা তাকে সরাসরি প্রত্যাখ্যান করে। নাতাশা বলে যে অনেকের সাথে তার আগে থেকেই রং নাম্বারে কথা হতো। তিথি নামের একটা মেয়ের সাথে অনেক কথা বলেছিল। সেই মেয়েটা আসলে নাতাশা নিজেই ছিল। সে তখন অনেককে প্রস্তাব দিয়েছিল, আর অনেক রাজি না হয়ে ফোনে সিম বন্ধ করে দিয়েছিল। এই রাগ নাতাশার মনে আজও জমে আছে। সেদিন নাতাশা অনেককে পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিল যে, তুমি কখনো আমার ভালোবাসা পাবে না, উল্টো শুধু কষ্টই পাবে। অনেক নাতাশার সেই কথাতে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং দীর্ঘ 4 মাস ধরে তার পিছু নিয়ে তার মন জয় করতে সক্ষম হয়। এরপর দীর্ঘ 3 বছর ধরে তাদের সম্পর্ক চলে, আর আজ সেই নাতাশা অন্য একজনের হয়ে গেছে। নাতাশার সেই পুরনো কথা মনে করে অনেক ভাবে যে সে কি তার মন্তব্যকে আজ বাস্তবে রূপান্তরিত করলো। অন্যথায় নাতাশার তো তাকে এভাবে ছেড়ে যাবার কথা নয়। এত ভালোবাসা যাকে দিল, সে কেমনে অনেককে একা ফেলে চলে যেতে পারে। ভাবছিল অনেক এসব কথা। হঠাৎই অবন্তীর বিকট চিৎকার শুনতে পাই সে। চিৎকার শুনে অনেক দ্রুত তার রুমে দৌড়ে যায়। গিয়ে দেখে অবন্তী অনবরত বমি করছে। অনেক বুঝতে পারছে না তার এভাবে বমি করার কারণ কি। রাতে পরোটা খেয়ে কি এমন হলো, নাকি অন্য কিছু। অনেকের মনে কুচিন্তা আসে, সে পেটে বাচ্চা নেই তো। পরক্ষণে সে নিজেকে ধমক দেয়, ধুর, অবিবাহিত মেয়ের পেটে বাচ্চা আসবে কেমনে। আবার ভাবে আসতেও পারে, এই যুগের মেয়ে কখন কি ভুল করে ফেলে কে জানে। নানি বিলকিস দ্রুত রুমে আসে। এসে অবন্তীকে জিজ্ঞেস করে, কিসের জন্য বমি করছো বোন? পেট খারাপ করছে নাকি তোর? অবন্তী বমির ভাব নিয়ে থেমে থেমে করুণ শব্দে বলে, ওই যে দেখুন, দেয়ালের কোণে বেশ কয়েকটা তেলাপোকা ঘুরছে। ওই তেলাপোকার গন্ধে আমার বমি আসছে। এগুলো দেখলে না আমার গা গুলিয়ে ওঠে। আগে যদি জানতাম এই রুমে তেলাপোকা আছে, তবে ভুলেও আমি এই রুমে ঘুমাতাম না। কি ইচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে ওগুলো। নানি আমাকে তাড়াতাড়ি এই পচা রুম থেকে নিয়ে যান, আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। অনেক অবন্তীর এই পাগলামি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা যেমন সুন্দরী, তেমন তার অদ্ভুত সব কাণ্ড কারখানা। দুঃখের মধ্যেও অনেকের খুব হাসি পায়। তেলাপোকা দেখে মেয়েরা ভয় পায়, এটা সাধারণ বিষয়। কিন্তু অবন্তী শুধু ভয় নয়, সাথে রীতিমতো বমি করে দিয়েছে। খানিকটা আগেই তেলাপোকা নিয়ে যে বড়ই করছিল, নারী মানেই তেলাপোকাকে ভয় পেতে হবে। এটা ছাড়া কোনো মেয়ে নাকি নারী হিসেবে যেন অপূর্ণ সত্তা। যেমন নারী বলে আমি তেলাপোকা দেখে ভয় পাই না, বুঝতে হবে যে নির্ঘাত মিথ্যা বলছে। অবন্তীকে অনেকের রুমে নিয়ে যায় নানি বিলকিস, আর অনেক অবন্তী সেই তেলাপোকাময় রুমেই শুয়ে পড়ে। রাত তখন 1টা বাজে। অনেক আবারও ঘুমানোর আপ্রাণ চেষ্টা করে। একটু পর দেখে অবন্তী অনেকের রুমে এসে হাজির হয়। সে এসে একদম ছোট বাচ্চাদের মতো আবদার করে বলছে, আমার আজ আর ঘুম হবে না অনেক সাহেব, আপনার জন্য আমার সব ঘুম শেষ। আপনি চটপট উঠে বসুন তো। এই নিস্তব্ধ রাতটা আমরা দুজন মিলে গল্পই কাটিয়ে দেবো। ঘরে ভালো লাগছে না, তাহলে বাইরে চলুন। অবন্তীর কথা শুনে অনেক ভীষণ হকচকিয়ে ওঠে। সে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে অবন্তীকে বলে, তুমি কি বলছো সেটা কি একবারও ভেবে দেখেছো অবন্তী আপু? এত রাতে দুটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই রুমে পাশাপাশি বসে আড্ডা দিবে, নানি দেখলে কি হবে সেটা কি একবার ভেবেছো? গ্রাম সমাজ তো আমাদের কাঁচা খেয়ে ফেলবে। কি আর হবে শুনি, নানি বড় জোর দেখতে পাবেন যে তার নাত বউয়ের সাথে রোম্যান্স করছে তার নাতি। আর নানি তো আমাদের বিয়ে দিতেই চায়। আর হ্যাঁ, আমরা তো রুমে নয়, বাইরে গিয়ে গল্প করবো। চলুন না, দেরি করবেন না। এটা বলে অবন্তী অনেকের হাতটা ধরে সজোরে টান শুরু করে। অনেক বোঝে সে এক নাছোড় বান্দা মেয়ের খপ্পরে পড়েছে। এর থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই। তাকে রুম থেকে বের হতেই হবে।
নারীদের মায়া ভরা কণ্ঠের আবদার আর হাতের পরশ, এই দুটো শক্তিকে উপেক্ষা করার মতো ক্ষমতা কোনো পুরুষের বোধহয় নেই। সেই শক্তি হয়তো সৃষ্টিকর্তা অনেককেও দেননি, তাই সে অবন্তীর আবদার ফেরাতে পারে না। তখন ছিল ঘন কালো অন্ধকার রাত। বাড়ির উঠানের এক কোণে থাকা দোলনাতে দুজন গিয়ে বসে পড়ে। ঘুটঘুটে অন্ধকারে অনেক টের পায় অবন্তী তার দিকে অপলক তাকিয়ে আছে। অন্ধকারেই যে সে অবন্তী সেই গভীর তাকানোর ভঙ্গিমা অনুভব করে। রাতে সেই জোনাকির দলগুলো আজ নেই, অথচ যে বাড়ি অনেক নানি বাড়িতে এসেছে সে বাড়ি অন্ধকারে জোনাকির বিশাল দলকে আলো ছড়াতে দেখেছে। আজ তারা কই যে হারিয়ে গেল। যদি জোনাকির দল থাকতো তবে অবন্তীর চোখের চাহনির মাপকাঠি জোনাকির আলোতে স্পষ্ট বোঝা যেত। নিস্তব্ধ রাতে তারা দুইজন মানবী দোলনাতে বসে নিশিরাতের প্রতিটি ক্ষণ গণনা করছে। একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে বসে থাকার অর্থ হলো একে অপরের হৃদস্পন্দন বাড়তে থাকা আর একে অপরকে নিয়ে যাচ্ছে তাই কল্পনা বিলাস করা। এটা মানুষের প্রকৃতিগত স্বভাব, যা বদলানো কখনোই সম্ভব নয়। হঠাৎ অবন্তী অনিকের হাতটা শক্ত করে ধরে নরম কণ্ঠে বলল, অনিক সাহেব, এই রাতটা যদি চন্দ্রিমার মতো, আকাশ যদি তারায় তারায় ভরে যেত, আর আমি যদি আপনার পাশে না থাকতাম, তবে আপনার নিকট রাতটা কি খুব ভালো লাগতো? অবন্তীর এমন দার্শনিক কথা শুনে অনেক একটু ভড়কে যায়। তার এমন টাইপের কথার গুরুরও অর্থ সে কিছুই বুঝতে পারে না। অনেক শান্ত গলায় তাকে বলে, কি বলছো এসব অবন্তী? তুমি আমার পাশে থাকলে বা না থাকলে রাতে ভালো লাগার উপস্থিতি আর অনুপস্থিতি নির্ভর করবে কেন? প্রকৃতির সৌন্দর্য তো তার নিজের নিয়মেই চলবে। আপনার এই নির্বোধ ব্যাপারটা না আমি বুঝলাম। আপনার মাথায় তো গোবর ভরা। ওই একই কথা যদি নাতাশাকে নিয়ে বলতাম তবে হয়তো সেটা মুহূর্তেই আপনি বুঝে ফেলতেন। আসলে আপনার সব বুদ্ধি না নাতাশার কাছেই বন্ধক রাখা। তোমার বোনের নাম আর আমার সামনে উচ্চারণ করবে না। সে আমার নিকট এখন মৃত, তার অস্তিত্ব আমি মন থেকে মুছে দিয়েছি। এই জন্যই তো আমি নিজের নামটাই নিলাম। নাতাশার কথা বাদ দেন তো। এবার বলুন তো, এই তিমিরের ঘেরা নিকোষ কালো মধ্য রজনীতে, ঝিঝিপোকার ছন্দের জাদুতে, আমার চাহনির মায়াতে, হাতের পরশের আবেশে জড়ানো শিহরণে রাতটা উপভোগ করতে আপনার কেমন লাগছে? আমাকে কি একদমই ভালো লাগছে না? এবার অনেক অবন্তীকে তীর্য কণ্ঠে রাগের সাথে বলে, চুপ থাকো তো অবন্তী, একদম বেশি কথা বলবে না। এভাবে নির্লজ্জদের মতো কথা কেন বলো তুমি? তুমি তো নিজেকে ইসলামিক ধ্যান ধারণার মেয়ে হিসেবে দাবি করো সব সময়, তবে এমন সব কথা বলো কেন? তোমার কি লজ্জা নেই? অবন্তী শব্দ করে খিলখিলিয়ে হেসে উঠে বলল, আপনাকে দেখে আমার মনে প্রেমের জোগাড় শুরু হয়েছে। আপনি পুরুষ মানুষ হয়ে এটা বোঝেন না। সত্যি বলছি, আপনি আমার জীবনসঙ্গী হলে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করতাম। আপনার এই রাগের মুখটা আমার খুব পছন্দ। চুপ থাকবে নাকি আমি এখনই উঠে রুমে চলে যাব? চুপ রইব, কথা দিচ্ছি। কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে, সেটা মানতে হবে। আমি কোনো শর্ত মানতে রাজি না। আমি এখন ঘুমাতে চাই। তবে আমার মুখ থেকে কথা বলাও বন্ধ হবে না। সারা রাত আমি আপনার কানের কাছে প্যানপ্যান করব। ওকে বাবা, বলো কি তোমার সেই অদ্ভুত শর্ত? আপনাকে একটা গান গাইতে হবে। আমি আপনার কণ্ঠে গান শুনতে চাই। পাগল তুমি অবন্তী? এই গভীর রাতে আমি গান গাইবো? তাও আবার আমি তো কোনোদিন গান গাইনি। গাইতে হবেই, নাইলে আমার বকবকানিও থামবে না। আপনার গান শোনার অনেক শখ আমার। ওকে, দাঁড়াও গাইছি, কিন্তু খবরদার গান শুনে হাসবা না। অনেক গাইতে শুরু করে তার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের একটা গান। দোলনায় বসে গভীর আবেশে সে সুর ধরে, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। গানটা শেষ করে যখন সে নতুন আরেকটি গান গাওয়া শুরু করে তখন পুরোপুরি শেষ করার আগেই অবন্তী অনেকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অনেক কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এরপর পরম মমতায় অবন্তীকে নিজের বাহুতে জড়িয়ে নিয়ে তার রুমে শুইয়ে দিয়ে আসে। অবন্তী তো নিশ্চিন্তে ঘুমিয়ে গেল, কিন্তু অনেকের চোখে ঘুম নেই। বাধ্য হয়ে সে ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় পিঠ ঠেকায়।
ঘুম এমনই একটা সম্পদ, যার ঘুম হয় না সে এর বিনিময়ে তার যাবতীয় সম্পত্তি বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। ঘুমের ঔষধের প্রভাবে অবশেষে অনেকের চোখে গভীর ঘুম নেমে আসে। সকাল 8টার দিকে অনেক ঘুম থেকে জেগে দ্রুত অবন্তীর রুমে যায়। সেখানে গিয়ে দেখে সে নেই। পুরো বাড়ি খুঁজেও অবন্তীর দেখা পাওয়া যায় না। অনেক কিছুটা ঘাবড়ে গিয়ে নানি বিলকিসকে জিজ্ঞেস করে, নানি, অবন্তী কই গেছে? তাকে তো কোথাও দেখছি না। সে কি পালিয়ে গেল নাকি? তার বাবা এসে তাকে নিয়ে গেছে, তুই ঘুমাচ্ছিলি বলে আর ডাকিনি। অনেকের মনে খুব রাগ হলেও নিজের মনকে এ বলে সান্ত্বনা দেয় যে অবন্তীর সাথে তো তার কোনো গভীর সম্পর্ক ছিল না। সম্পর্ক যার সাথে ছিল সে তো এখন অন্যের ঘরে অনেক ভুল করে অন্য একজনকে তুলে এনেছে। এমন বেআইনি কাজের জন্য পুলিশের হাতে পড়তে হচ্ছে না, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার। নাতাশা নয়, অবন্তী তার বাড়িতে। এটা জানলে নাতাশার পরিবার হয়তো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিত। কথাটা ভাবতে ভাবতে অনেক দেখে অবন্তী ভেজা গায়ে ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সে পুকুরে নেমেছিল। নানি বিলকিসের দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে অনেক। বিলকিস একটু ভয় জড়ানো কণ্ঠে মুচকি হেসে বলে, তোকে একটু পরীক্ষা করে দেখলাম রে অনেক। দেখতে চাইছিলাম হবু বউয়ের প্রতি তোর দরদ আসলে কতটুকু। তুই তো তাকে নিয়ে বেশ চিন্তিত। নানির কথা শুনে অনেকের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অবন্তী ভেজার শরীরে দাঁড়িয়ে আছে। সে কিছুটা লাজুক ভাব নিয়ে নিজের ঠোঁট কামড়ে দুলছে। সালোয়ার কামিজ পরা ভেজা শরীরে অবন্তীকে দারুণ আবেদনময় লাগছে। অনেকের চোখ বারবার তার দিকে চলে যায়। সে নিজেকে সামলে নিয়ে উচ্চ গলায় অবন্তীকে বলে, যাও, তাড়াতাড়ি গিয়ে কাপড় বদলে আসো। ভিজে একসার হয়ে আছো তো। আমার তো সাথে কোনো বাড়তি কাপড় নেই, কি পরবো আমি? খুব ভালো করেছো। তা পুকুরে নামতে গেলে কোন দুঃখে শুনি? এখন এই ভেজা পোশাকেই থাকবে নাকি? পুকুরে অনেক বছর আগেই গোসল করেছিলাম। মাদ্রাসায় থাকতে এসবের সুযোগ কোথায়? আজ পুকুরের স্বচ্ছ পানি দেখে লোভ সামলাতে পারিনি, তাই নেমে গেলাম। খুব ভালো করেছো। নানির অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা শাড়ি পরে নাও গিয়ে। আমি তো একা শাড়ি পরতে পারি না, আমাকে কে পরিয়ে দেবে? নানিকে বলো, নানি পরিয়ে দেবে। তখন নানি বিলকিস চিল্লিয়ে উঠে বলে, ওই আমার এখন অনেক কাজ আছে, আমি এখন চললাম। আমার রুমে আলমারিতে অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা পছন্দ করে নিতে বলিস। আর অনেক, তুই তোর হবু বউকে শাড়ি পরিয়ে দিবি। আমি এখন আসি, তোরা থাক। নানির কথা শুনে অনেক যেন আকাশ থেকে ধপাস করে পড়ে। সে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। অনেক চেঁচানো স্বরে নানিকে ডাক দেয়, নানি, এটা তুমি কি বলছো? আমি কেন ওকে শাড়ি পরিয়ে দেবো? আমি কি সব পারি নাকি? বিলকিস অনেকের কথায় কোনো ভ্রুক্ষেপ করে না, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। অবন্তী লজ্জাবতীর মতো একদম চুপসে যায়। তার সেই লাশ রঙা মুখটার দিকে তাকাতেই অনেকের নিজেরই খুব শরম লাগছে। অবন্তী অনেকের দিকে তাকিয়ে লাজুক গলায় বলে, আপনি যেহেতু নাতাশার সব পছন্দ অপছন্দ জানেন, সেহেতু শাড়ি পরানোটাও নিশ্চয়ই পারেন। আপনি পরিয়ে দিন আমাকে, আমার খুব অস্বস্তি লাগছে। অবন্তীর কথা শুনে অনেক একদম হতভম্ব হয়ে যায়। সে হতবুদ্ধি হয়ে তার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। এরপর তীক্ষ্ণ স্বরে বলে, তোমার কি মাথা গেছে অবন্তী, নাকি তোমাকে চিনে ধরেছে? এসব কি বলছো? কিছুই হয়নি আমার। আপনি চলুন তো নানি রুমে, কথা না বাড়িয়ে আমাকে সাহায্য করুন। এটা বলেই অবন্তী অনেকের হাত ধরে টেনে নানির রুমে নিয়ে যায়। নানি তো বাসা থেকে আগেই বেরিয়ে গেছে। তাকে ডেকে এখন আর কোনো লাভ হবে না। নানির আলমারি থেকে শাড়ি, ব্লাউজ আর পেটিকোট বের করা হয়। অবন্তী ভেজা কাপড় পাল্টাতে শুরু করলে অনেকের রুম থেকে বেরিয়ে যেতে হয়। অবন্তী যেন কিছুটা নির্লজ্জের মতোই অনেকের সামনেই কাপড় পাল্টাতে চাচ্ছিল। সে যখন ব্লাউজ আর পেটিকোট পরে তৈরি হয়, তখন দরজাটা একটু ফাঁক করে দিয়ে বলে, ভেতরে আসুন অনিক সাহেব, আমার একা হচ্ছে না। ভিতরে গিয়ে অনেক দেখে অবন্তী শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। লজ্জায় মরে যাবার উপক্রম হয় অনেকের। তার চোখ বারবার পিটপিট করছে আর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। উত্তেজনায় হাতের পেশিগুলো পর্যন্ত লাফাচ্ছে। অবন্তী শাড়িটা অনেকের হাতে ধরিয়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, নিন, এবার পরিয়ে দিন, দেখি আপনি কেমন শাড়ি পরাতে জানেন। অনেক অবন্তীর পিছনে গিয়ে দাঁড়ায়। অত্যন্ত সাবধানে শাড়ির একাংশ তার কোমরের একপাশে গুজে দেয়।
এরপর যেভাবে শাড়ি পরাতে হয় সেভাবে সে চেষ্টা করতে থাকে। সর্বশেষ যখন কুচিগুলো অংশটি নির্মাংসে ঢুকিয়ে দিতে যায় তখন অনেকের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অবন্তীর কোমল আর মেয়েটির নাভির দিকে নজর পড়লে অনেক বুঝতে পারে মেয়েটি কাঁপছে। লজ্জায় সে যেন লাল কৃষ্ণচূড়ার রং ধারণ করেছে। তার বুক দ্রুত ওঠানামা করছে। অনেকের হাত দুটো প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। মনে মনে সে খুব ভয় পায়। যখন অবন্তী একটু উঁচু গলায় বলে ওঠে, ওই কুচিটা ঠিকমতো ভেতরে ঢোকান, দেরি করছেন কেন? অবন্তী কুচিটা নিয়ে অগ্রসর হয়। যখনই কুচিটা শাড়ির ভিতরে প্রবেশ করাতে যাবে ঠিক তখনই বাইরে থেকে কে যেন অনেকের নাম ধরে ডাকতে থাকে। অবন্তী মুহূর্তেই সজাগ হয়ে যায়। সে নিজের কুচিটা নিয়ে শাড়ির নিম্নাংশে গুছিয়ে দেয়। অনেক দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। বের হয়ে সে যা দেখে সেটার জন্য সে মানসিকভাবে একদম প্রস্তুত ছিল না। এমনটা হবে সে কখনো কল্পনাও করেনি। ভয়ে অনেকের হাত পা কাঁপতে শুরু করে আর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ত চোখে সে তাকিয়ে থাকে তাদের দিকে যারা এইমাত্র বাড়িতে প্রবেশ করেছে। অবন্তী রুম থেকে বেরিয়ে আসে এবং বাইরে দাঁড়ানো মানুষগুলোকে দেখে চেঁচিয়ে উঠে বলল, পুলিশ! অনেক নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। পুলিশ এসে খপ করে অনেকের হাতটা ধরে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। অবন্তীর বাবা হুঙ্কার মেরে অনেককে বলে, আমার মেয়েকে কিডন্যাপ করার মজা তুই আজ হাড়ে হাড়ে টের পাবি। অবন্তী চেঁচিয়ে উঠে বলে, বাবা, আমি নিজ ইচ্ছাতেই ওনার সাথে পালিয়ে এসেছি, ওনার কোনো দোষ নেই। বাপ বেটির বাগযুদ্ধ দেখে অনেকের বাংলা সিনেমার কথা মনে পড়ে যায়। তাদের তর্কযুদ্ধ সে অবাক হয়ে উপভোগ করছে। হঠাৎ মনে হয় অনেকেরও কিছু বলতে হবে। মিনমিন করে কাপা গলায় পুলিশদের উদ্দেশ্যে অনেক বলে, এটা সত্য যে আমি কিডন্যাপ করে এনেছি তাকে, তবে ভুল করে আসল জনের জায়গায় নকল জনকে তুলে এনেছে। ওদিকে আমার সর্বনাশ যা হবার সেটা হয়েই গেছে। গার্লফ্রেন্ড এখন অন্যের ঘরে। আমাকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান। এ জীবন রেখে এখন আমি কি করব? আপনারা গ্রেপ্তার না করলে আমি নিজেই ফাঁস খাবো। দাড়িওয়ালা পুলিশ চাচা চোখ গরম করে দাঁত কিটমিরিয়ে খ্যাপা স্বরে অনেককে বলে, তুই চুপ কর, একদম কথা বলবি না। বানরের বাচ্চা বলে কি? আমার মেয়েকে তুলে আনলো বিয়ের আসর থেকে, আর এখন সে বলছে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আরে ফকিন্নির বাচ্চা, তুই আমার মেয়েকে তুলে আনলে ওর বিয়ে হয় কেমনে? আবার বলে নকল জনকে তুলে আনছে। বিকেল কোথাকার! পুলিশ ভাই, ওর চাপার নিচে 2টা লাগান তো। অবন্তীর বাবার কথা অনেক কিছুই বুঝতে পারে না। উনি আসলে কি বলতে চাইলেন? অনেক অবন্তীকে জিজ্ঞাসা করে, অবন্তী, তোমার আব্বা কি বলছেন? একটু খুলে বলো তো আমাকে। কাল আমারই বিয়ে হতে যাচ্ছিল অনেক সাহেব। এটা শুনে অনেকের নিজেকে পাগলা গারদের পাগল মনে হয়। সে যা শুনছে সেটা কি ঠিক নাকি সেসব উল্টো শুনছে? চোখ কপালে তুলে অনেক অবন্তীকে চেঁচানোর স্বরে বলে, তোমার মাথা ঠিক আছে অবন্তী? কি বলছো তুমি এসব? উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করো না আমার সাথে। পিচি সাইজের এক পুলিশ অনেকের কানে কষিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, ওই খাটাস আওয়াজ ছোট হয় না তোর? পুলিশের সামনে চিল্লাপাল্লা করিস। অবন্তী পুলিশকে ধমক দিয়ে বলে, খবরদার, ওনার গায়ে হাত তুলবেন না আপনারা। ওনাকে যা বলার আমি নিজেই বলছি। অবন্তী কিছুক্ষণ চুপ থেকে অনেককে বলে, সত্যিটা জানতে হলে অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে। পারবেন কি আপনি ধৈর্য ধরতে? বলো তুমি, আমি সব শুনতে চাই। অবন্তী পুলিশকে বলে অনেকের হ্যান্ডকাপ খুলে দিতে। অনেকের হাতের বাঁধন খুলে দেওয়া হয়। অবন্তী অনেকের হাত ধরে বারান্দায় রাখা চেয়ারে নিয়ে যায়। 2টা চেয়ারে দুজন বসে পড়ে। অবন্তী শান্ত গলায় বলতে লাগে, হ্যাঁ, এটা সত্যি যে কাল আমারই বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু আপনি তো তুলে আনলেন আমাকে। বিয়ের আসর থেকে কোনেকে তুলে আনলে কি আর সেই বিয়ে হয়? অবন্তীর কথা শুনে অনেকের মাথা ঘড়ির কাঁটার মতো বনবন করে ঘুরছে। সে তাকে বলে, তাহলে নাতাশা আমাকে ফোনে মিথ্যা বললো কেন? অবশ্যই সব মিথ্যে ছিল। আর আপনি যাকে নাতাশা হিসেবে এতদিন চেনেন, সে আসলে নাতাশা নয়, নাতাশা আমি। অবন্তী আমার ডাক নাম। এটা শুনেই অনেক বিশাল বড় এক ধাক্কা খায়। মনে হয় পিছন থেকে আটিওয়ালা বাঁশ দিয়ে কেউ তাকে জোরসে পিটুনি দিয়েছে। অনেক হাঁ হয়ে অবন্তীর দিকে তাকিয়ে থাকে। সে তাকে বলে, তুমি যদি নাতাশা হও
তবে আমার সাথে দেখা করার সময় কে আসতো? আর প্রেম শুরুর আগে আমি কার পিছু নিয়েছিলাম? ওটা আমার চাচার মেয়ে, বিবাহিতা সে। আপনি পাগল হয়েছিলেন তাকে দেখে, সেটা আপনার বোকামি ছিল। ও তো কিছুতেই প্রেম করতে চাইতো না, কারণ প্রেম করার প্রশ্নই ওঠে না। বিবাহিতা মেয়ে কেন প্রেম করবে? আর আপনি ওকে যেভাবে পেতেন সেভাবেই তাকে থামিয়ে দিয়ে খুব বিরক্ত করতেন। কিন্তু তোমার বোন তো আমার সাথে প্রেম করতে রাজিও হয়েছিল। আপনাকে শুধু শিক্ষা দিতে আর সাহায্য করতেই রাজি হয়েছিল আপু। শায়েস্তা করলো কই? করলেও সেটা 3 বছর পর কেন করবে? ততদিনে আপনি আমার মন জয় করে নিয়েছিলেন, তাই ওর বদলে আমি আপনার সঙ্গে ফোনে টানা 3টা বছর ধরে কথা বলে গেছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কী সব বলছো তুমি? আমার মাথা কিন্তু একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওর বিয়ে বাড়িতে আপনাকে যে নাম্বারটা দিয়েছিল ওটা আসলে আমার নাম্বার ছিল। ফোনে শুধু আমরা দুজনেই কথা বলতাম। আপু কোনোদিন কথা বলেনি আপনার সাথে। কি? আমি তো নির্ঘাত পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমার সাথে দেখা কেন করতো তোমার বোন? তার আগে বলেন, প্রেম চলাকালীন এই 3টা বছরে আপনারা কতবার সরাসরি দেখা করেছেন? বড় জোর 7 থেকে 8 বার। একবারও কি আপনি ভাবেননি যে 3 বছরের প্রেম অথচ এত কম সাক্ষাৎ কেন? নাতাশাকে আমি রাজি করাতে পারতাম না দেখা করার জন্য। নাতাশা নয়, আসলে আমিই রাজি হইনি। আমি চাইনি এত দেখা করতে। আর যে কয়বার রাজি হয়েছিলাম সে কয়বার নিজের বদলে ছোট বোনকে পাঠিয়ে দিয়েছিলাম। অনেক স্তব্ধ হয়ে অবন্তীর দিকে তাকিয়ে থাকে। তার দীর্ঘ 3 বছরের ভালোবাসার মানুষটি আসলে তার সামনেই বসে আছে, অথচ সে এতদিন অন্য কাউকে ভালোবেসে এসেছে ভেবে ভুল করেছিল। অবন্তী তার আসল নাতাশা। অবন্তীর কথা শুনে অনেকের মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে পিটুনি দেয়। তার মনে প্রচণ্ড রাগ জন্মে। সে রাগত স্বরে অবন্তীকে বলে, এমনটা করতে তোমার একটু বাধলো না অবন্তী? সে তোমার আপন বড় বোন হয়, তাকে কোন হিসেবে আমার কাছে পাঠালে? ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা, তো বোন আপনাকে পরীক্ষা করতে চেয়েছিল যে আপনি আসলে কতটা ভালো মনের মানুষ। যদিও এর জন্য তার নিজের জীবনকেও অনেক প্রভাব পড়েছে। কিসের প্রস্তাব অবন্তী? সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করে। তারপর একসময় অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় তার মনে। দুলাভাই বিদেশে থাকে, তাই সে একাকিত্বের কারণে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কি বললে তুমি? এটা সত্য অনিক সাহেব। আমার সাথে এমন নাটক করা তোমার মোটেও ঠিক হয়নি। যখন আমি বেকার হলাম আর তোমার বিয়ের কথা চলছিল, তখনই তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কিন্তু সেই প্রস্তাব কেন প্রত্যাখ্যান করা হলো? আমি বেকার বলেই কি? আমরা ভালো করেই জানতাম আপনি ওর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তখন ওর ডিভোর্স হয়ে গেছে, তাই তার জন্য পাত্র দেখা হচ্ছিল, সেই সাথে আমার জন্য। আপনি তাকে বিয়ের প্রস্তাব পাঠালে সে আপনাকে কিছুতেই বিয়ে করবে না বলে বাবা মায়ের কাছে সব খুলে বলে। সে প্রস্তাব ফিরিয়ে দেয় কারণ সে ভালো করেই জানতো যে আমি আপনার সাথে প্রেম করছি। এত বড় প্রতারণা তুমি কেমনে করলে অবন্তী? আমি আপনাকে ভুল করে ভালোবেসে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওর ঘটনার দিন আপনি যখন রক্ত নিয়ে আসেন, তখন আপুর কেবিনে আমি বোরখা পরে অবস্থায় ছিলাম। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। এরপর যখন আপনি আপুর পিছনে নিলেন, তখন আমার খুব কষ্ট হয়। আমি তখন চ্যালেঞ্জ নেই, যেভাবেই হোক আপনাকে আপন করে নেবই। আপুকে সব খুলে বলি, আর সে আমাকে সাহায্য করতে রাজি হয়। এই জন্যই যখন আপনি আপুর জন্য পুরোপুরি পাগল হয়ে যান, তখন আপু আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেয়। আর এভাবেই ফোনে আমাদের কথা চলতে থাকে। সবে বুঝলাম তুমি আমাকে এত ভালোবাসতে, তবে লুকিয়ে থাকতে কেন? মাদ্রাসার ছাত্রী বলে কি প্রেম করা যায় না? আমি মাদ্রাসার ছাত্রী না অনিক সাহেব। তাহলে মিথ্যা কেন বললে? সেটা আমি বলতে পারবো না। বলতে হবে অবন্তী, এটা আমার জীবন মরণের প্রশ্ন। অবন্তীর চোখ দুটো ছলছল করে ওঠে। অনেকের ভিতরেও দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলছে। অবন্তী নাকি নাতাশা, কার উপর রাগ করবে সে বুঝে উঠতে পারছে না। অবন্তী চোখে জল ফেলে বলতে থাকে, মির্কি রোগ, এখন এটা একটু নিয়ন্ত্রণে আছে। এই রোগের জন্য নিজেকে সবসময় আড়েলে রাখতাম। ভয় হতো কখন যে সমস্যাটা শুরু হবে আর আমি মানুষের হাসির পাত্র হব। আমি আপনার প্রেমে অন্ধ হয়ে ভুলেই গিয়েছিলাম যে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছি আমি। আমার মতো মেয়ের আসলে প্রেম ভালোবাসা মানায় না। যখন বাস্তবে ফিরলাম তখন আপনাকে এড়িয়ে চলার চেষ্টা শুরু করলাম। আপুকে আপনার কাছে শেষবারের মতো পাঠালাম যাতে সব সম্পর্কের পরিসমাপ্তি ঘটতে থাকে। অবন্তীর কথা শুনে অনেক খুব আহত হয়। সে শান্ত গলায় জিজ্ঞেস করে,
কি এমন দুরারোগ্য রোগ তোমার অবন্তী? কিন্তু তোমার বিয়ে ঠিক হলো যে? আমার মতোই একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে। আমি নিজেই ভেবেচিন্তে রাজি হয়েছি। আমি চাইনি নিজে রোগী হয়ে আপনার মতো একজন ভালো মানুষের জীবন নষ্ট করতে। সত্যি খুব কষ্ট পেলাম অবন্তী। আমাকে এভাবে কাঁদানোর কোনো মানে হয় না। তুমি শুরুতে এসব বললে কি হতো? 3টা বছর ধরে আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নগুলো কেন ভাঙলে? আমার কি অপরাধ ছিল? তুমি তো তোমার আপুকে দিয়ে বিয়ের রাতেও আমাকে অসহ্য যন্ত্রণা দিয়েছ। সে কেন রাতে তোমার ফোন থেকে আমাকে কল দিয়ে ওরকম নাটক করলো? সে শুধু একটু মজা করেছে। সে ভালো করেই জানতো যে আমি আপনার কাছেই আছি, তাই সে স্রেফ মজা করেছিল মাত্র। এখন আমি কি করব অবন্তী? যার প্রতি ভালোবাসা জমে আছে তাকে ভুলে যান। পুলিশ আপনাকে কিছু করতে পারবে না। আমি তাদের চলে যেতে বলেছি, আপনি অপেক্ষা করুন। অবন্তী শাড়ির আঁচল দিয়ে চোখে জল মুছে পুলিশের কাছে যায়। তাদের কি যেন বলে অবন্তী। তার কথায় পুলিশ চলে যায়। অবন্তী তার বাবাকেও বুঝিয়ে বললে তিনিও চলে যান। অবন্তীর কাছে যায়। অবন্তী অনেকের হাত ধরে কাপা গলায় বলে, গত রাত আর আজকের দিনটা আমি কোনোদিনই ভুলব না। আপনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু জানেনই তো সব স্বপ্ন পূরণ হয় না। আমার স্বপ্নও পূরণ হবার নয়। এটা বলেই অবন্তী অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। এরপর গোল গোল করে সে এরপর চোখ গোল গোল করে সে মাটিতে লুটিয়ে পড়ে। অবন্তী মাটির উপর গড়াগড়ি করতে থাকে। তার এমন অবস্থা দেখে অনেক বিস্ময়ে তাকিয়ে থাকে। শুরুতে কারণ না বুঝলেও পরে মনে হয় সে তো মৃগী রোগী। অবন্তীর এমন অবস্থা দেখে অনেকের নিজেরই গা কাঁপতে শুরু করে। বুকের ভিতরে এক চাপা কষ্ট অনুভব করে সে। অনেকের চোখের কোণ বেয়ে পানি ঝরতে থাকে। সে অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরেও কাঁপন থামাতে পারে না। শেষ পর্যন্ত অবন্তীর নাকে হাতের তালু শুকতে দিলেই তার কাঁপন বন্ধ হয়। স্বাভাবিক অবস্থায় ফিরেই অবন্তী হাউমাউ করে কাঁদতে থাকে। তার কান্না দেখে অনেক নিজেকে আর ধরে রাখতে পারে না। সে অবন্তীকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে শক্ত করে কাঁদতে থাকে। অনেকের মনে হয় তার হৃদয়ে ভালোবাসার এক অদ্ভুত রূপান্তর ঘটেছে। সে ভালোবাসত নাতাশা নামের একজনকে, আর আজ তার জায়গায় অন্য একজনের ছবি হৃদয়টা দখল করে নিয়েছে। বেশ কিছু সময় অশ্রুভেজা নয়নে অবন্তী অনেকের বুকে মিশে থাকে। এরপর সে চোখের পানি মুছে কান্নামাখা কণ্ঠে বলে, আমাকে এখন যেতে হবে অনেক সাহেব। আব্বুকে কথা দিয়েছি, আপনার সাথে কয়েকটা কথা বলেই আমি বাড়ি ফিরে যাব। আব্বু রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছেন। অনেক অবন্তীর কথাতে একদমই ভ্রুক্ষেপ করে না। তাকে সে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে। যা কিছুই ঘটে যাক, এখন অবন্তীকে সে কিছুতেই ছাড়বে না। প্রেমিকার পরশে মোহাবিষ্ট হয়ে গেলে সে মোহ থেকে উদ্ধার হওয়া ততটাই কঠিন যতটা কঠিন প্রিয়জনকে ভুলে থাকা। ঠিক তখন তাসমিয়া এসে হাজির হয়। সাথে তার স্বামীও আছে। অনেকে এভাবে দেখে তাসমিয়া খিলখিল করে হাসতে হাসতে বলে, দিনের বেলায় বাড়ির উঠোনে প্রেমিকাকে নিয়ে রোমান্স, লজ্জা করে না তোদের? অনেক তাকে কোনো জবাব দেয় না। অবন্তী এখনও জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তাসমিয়া ফের বলে, আমি আমার সিদ্ধান্ত পাল্টিয়েছি। একদিন ভুলের মধ্যে ছিলাম, ভুল বুঝতে পেরে আমার স্বামীকেই এখন আপন করে নিয়েছি। তোর অবস্থাটা দেখতেই এখানে চলে এসেছি এবং তোকে হাসিমাখা মুখেই দেখছি। তোর গার্লফ্রেন্ডটা অবশ্যই আমার থেকে রূপবতী, এজন্যই তো বলি আমি কেন তোর পাত্তা পাই না। এটা বলেই তাসমিয়া নানি নানি বলে ডাকতে থাকে। তাসমিয়া তার স্বামীকে নিয়ে বিলকিসের ঘরে ঢুকে যায়। অনেক অবন্তীকে ছেড়ে দেয়। সে উঠে পড়ে। একরাশ বিষণ্ণতা মুখে নিয়ে অবন্তী ধীর পায়ে চলতে থাকে। অনেকও তার পিছু নেয়। অবন্তী তার বাবার কাছে গিয়ে পৌঁছয়। অনেকও তার কাছে গিয়ে দাঁড়ায়। এরপর অবন্তীর হাতটা ধরে তার বাবার চোখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে অনেক বলে, আমার কারণেই অবন্তীর বিয়েটা ভেঙে গেছে। আমি এখন তাকেই আপন করে নিতে চাই। আমার ছোট মেয়েকেও বিয়ে করতে প্রস্তাব পাঠালে, আবার অবন্তীকেও? সত্য করে বলো তো, ভালোবাসতে কাকে? প্রথমে নাতাশাকে, এখন অবন্তীকে। অবন্তীর বাবা বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, বেশ, তোমার মা বাবাকে ডাকো, বিয়ের আজকেই হবে। তবে তুমি আমার মেয়ের জন্যই আজ বেঁচে গেলে, নয়তো 14 শিখে ঢুকতে হতো তোমায়। গেলাম আমরা, বাড়িতে আসো।
অবন্তীরা চলে যায়। অনেক তার মা বাবাকে কল করে রাজি করায়, সব কিছু খুলে বলে। সবাই আজ আছে অবন্তীর বাড়িতে। আজ তার সাথে অনেকের বিয়েটা হবে।